বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে নাকি সিঙ্গাপুরে বিদেশে চিকিৎসার জন্য যেতে চাচ্ছিলেন, অর্থাৎ উনি দেশ থেকে বের হয়ে যেতে চাচ্ছেন। বের হয়ে গেলে উনার নিরাপত্তাটা বিঘ্নিত আর হবে না। তো ওর পরে উনি যদি যাওয়ার পরে উনি বাইরে চলে যাওয়ার পরে যদি উনি রাষ্ট্রপতি নাও থাকেন, অ্যাটলিস্ট উনি নিরাপদে থাকবেন। কিন্তু আমি শুনলাম যে সরকার নাকি উনার বাইরে যাওয়াটাও আপনার খারিজ, সেই আবেদন নাকি খারিজ করে দিয়েছে। সুতরাং উনি বাইরে যেতে পারছেন না। তো তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে, কারণ বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এটাই কি মূল কারণ, নাকি আরো কিছু কারণ রয়েছে? যতটুকু আমরা জানতে পেরেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে চাচ্ছেন, কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না। সরকার তাকে কেন যেতে দিচ্ছে না? সরকারের কি আসলে যেতে দেওয়া উচিত কিনা? নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি কোনো সময় চিকিৎসা বিদেশে করার জন্য বের হন, আমার মনে হয় সরকার তাকে এয়ারপোর্টে আটকে দিবেন বা গ্রেফতার করে ফেলবেন। কারণ সরকার চাচ্ছে না সে কোনো কার্যক্রম করুক, সরকার চাচ্ছে না সে বিদেশে চিকিৎসার জন্য যে কারণে চলে যাক। কারণ সে যদি একবার বিদেশে চিকিৎসার জন্য চলে যেতে পারে, বান্দার ফিরে আসবে না, বান্দা ওখানেই থেকে যাবে। এই জন্য তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। আমরা বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করব। এর আগে নতুন রাষ্ট্রপতি নিয়ে হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি একজনের নাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছেন সাংবাদিক মাহমুদুর রহমান। মানে তার ধারণা বা তার ইচ্ছা ছিল যদি নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়, সেটা যেন সাংবাদিক মাহমুদুর রহমান হন। দর্শক, আরো এই বিষয়ে আলোচনা করব। এর আগে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এবং সামনে নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা করা হবে। পাশাপাশি রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনা শুনবো। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রত্যেককে বলবো যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সব ধরনের ভিডিও এবং আপডেট পেতে। ভালো আছেন, সুস্থ আছেন? আমি হাসিনা আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, এই সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে এমনটাই বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এবং রাষ্ট্রপতি ছবি সরিয়ে নেওয়ার ব্যাপারে আমরা সরকারের প্রেস সচিব উনিও বলেছেন যে মন্ত্রণালয় থেকে বা সরকারের তরফ থেকে কোনোভাবে চিঠি দেওয়া হয়নি এবং এই নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। এবং একটা প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে দেখলাম হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যে যদি শাহাবুদ্দিন চুপ্পু সরে যায় তাহলে সেই জায়গায় মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হবে নতুন। যদিও কিছুক্ষণ পরে উনি সেই স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন। আমরা এসব নিয়ে কথা বলবো এবং রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন সাকিব আলী, সাবেক উপরাষ্ট্রদূত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ মামুন মাহবুব, সাধারণ সম্পাদক, সংবিধান সংরক্ষণ কমিটি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। মামুন মাহবুব, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সাকিব আলী আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে রাষ্ট্রপতি ছবি নামিয়ে নেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে এক একজন বিবৃতি দিচ্ছে এবং গতকালকে রেজওয়ানাও বলেছেন, উপদেষ্টা রেজওয়ানাও বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়নি। আজকে উপর প্রেস সচিব বলেছেন। তো তাহলে কার নির্দেশে এগুলো করা হয়েছে? অফিস থেকে, সরকারি অফিস থেকে ছবি ছড়িয়ে নেওয়া এবং বিভিন্ন কনসুলেট থেকে বা বিভিন্ন অফিস থেকে বাহিরের। তো আপনার কাছে কি মনে হয় কার নির্দেশ, মানে ফোনের নির্দেশে কি এগুলো সম্ভব বিভিন্ন হাই কমিশন থেকে? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে যে দূতাবাসে যে ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে সেটার জন্য কোনো সার্কুলার ইস্যু করা হয় নাই, এটুকু আমার কাছে এই খবরটা আছে। এবং এই ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব তারাও কিন্তু কোনো বক্তব্যও কাউকে দেন নাই। বরং তারা একদিক দিয়ে বলা হচ্ছে যে তারা ইনকমিউনিকাডো, হ্যাঁ, হয়তো তাদের কাছের মানুষের সাথে তারা কথাবার্তা বলছেন কিন্তু অন্যান্যদের সাথে তারা কথাও বলছেন না। আমার কথা হচ্ছে যে আমি চিন্তা করে দেখলাম যে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকতো তখন কিন্তু আসলে ওনাদের ছবি থাকতো না। সে সময় প্রেসিডেন্টের ছবি বা প্রধান উপদেষ্টার ছবি ছিল বলে আমার মনে পড়ে না। 15 সংশোধনীতে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে জাতির জনক তথাকথিত শেখ মুজিবুর রহমান, উনার ছবি থাকবে এবং শেখ হাসিনার ছবি থাকবে। সেইটাও কিন্তু এখন ওই পঞ্চদশ, মামুন ভাই ভালো বলতে পারবেন, পঞ্চদশ সংশোধনী কিন্তু এখন খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং আগের যে নিয়ম ছিল সেই নিয়মই চলবে। অর্থাৎ আমি যা মনে করি রাষ্ট্রপতির, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার,
সেই সময় রাষ্ট্রপতির ছবি রাখার বিধি সেই সম্পর্কে আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে হয়তো থাকতেও পারে, কিন্তু প্রধান উপদেষ্টাটা থাকে না। আমাদের জানেন আপনি যে দূতাবাসের যেখানে ঢোকা হয়, যেটা সেন্ট্রাল জায়গা, মানে যে ঢুকলেই যে জায়গাটা থাকে সেখানে একটা ছবি থাকে, রাষ্ট্র দূতাবাস প্রধানের ঘরে একটা ছবি থাকে, এবং দূতাবাস প্রধানের যেটা আপনার সরকারি অফিস সেখানে একটা ছবি থাকে ঢুকলেই। তো এই 3 জায়গা থেকে যে ছবি সরিয়ে নিতে বলা হলো রাষ্ট্রপতির, এটা কোনো সার্কুলার ছাড়া যে করা হলো, এখানেই কিন্তু সবচেয়ে আমার কাছে আশ্চর্য লেগেছে। মানে সরকার কিন্তু এইভাবে কাজ করে না। ওনাদেরকে, দূতাবাস প্রধানদেরকে ফোন দেওয়া হচ্ছে, ফোন দিয়ে বলা হচ্ছে যে তোমরা এটা নামিয়ে ফেলো। শুনেছি কেউ কেউ বলছে, যারা খুব পাওয়ারফুল তারা বলছে যে আমরা নামাবো না, আমরা নামাচ্ছি না সার্কুলার পাওয়ার আগে। যারা ভয় পেয়ে যাচ্ছে তারা নিজেরা মনে করছে যে আমরা যদি না নামাই তাহলে এই সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ হবে, সেই জন্য তারা নামিয়ে ফেলছে। সুতরাং এখানে পুরো ব্যাপারটাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে সবাই, এক একজন এক একটা কাজ করছে, এবং এটা কেন করা হচ্ছে সে বিষয়ে অফিসিয়ালি আমরা কিছুই জানি না। এই হচ্ছে কি এখনকার বর্তমান অবস্থা। জি, তা আমরা হাসনাত আব্দুল্লাহকে স্ট্যাটাস দিতে দেখলাম যে যদি রাষ্ট্রপতি সরে যায় তাহলে মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হবে, এরকম তারা স্ট্যাটাস দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো কি আপনার মনে হয় যে কোন একটা মহল থেকে এগুলো করা হচ্ছে, মানে উদ্দেশ্যপ্রণীত ভাবে প্রথমে রাষ্ট্রপতিকে হেয় করা, তারপর রাষ্ট্রপতি যদি নিজে থেকে সরে যায়, কারণ রাষ্ট্রপতিকে তো সরানোর কোনো ওয়ে নাই, সরকার তো সরাতে পারবে না যতটুকু আমি জানি, আমি যদি ভুল না করি। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে একটা মহল থেকে এগুলো করা হচ্ছে উদ্দেশ্যপ্রণীত ভাবে রাষ্ট্রপতি যাতে সরে যায়? আপনি ভালো করেই জানেন, কিছুদিন আগে আমি শুনতে পাচ্ছিলাম যে প্যারিস থেকে বলা হচ্ছিল যে মাহমুদুর রহমান সাহেবকে সরকারে আনা হোক। এখন আমি শুনতে পাচ্ছি, এখন আবার আপনি বললেন যে হাসনাত আব্দুল্লাহ সে বলেছে কিছুক্ষণের জন্য যে মাহমুদুর রহমান সাহেবকে আনা হোক, আবার সে সরিয়ে ফেলেছে। আমি যতদূর জানি যে মাহমুদ ভাই এরকম হইতে চান বলে মনে হয় না। উনি বলেছিলেন কিছুদিন আগে যে আমার দেশ পত্রিকা উনি যে মানে শুরু করলেন এইবারের মতো, এইবার আবার নতুন করে বললেন যে এটাই আমার লাস্ট ইনিংস, অর্থাৎ উনি আর এটার বাইরে কোথাও যেতে চান না। কিন্তু তারপরেও উনার সম্পর্কে মানুষের তো তার ইচ্ছা প্রকাশ করার স্বাধীনতা আছেই, কিন্তু এইভাবে দিয়ে হাসনাত আব্দুল্লাহ সাহেব একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তি, তিনি যখন বলেন তখন তো আমাদেরকে এটা ধরে নিতে হয় যে এটার মধ্যে কিছু একটা আছে। তা আমার মনে হয় যে মাহমুদ ভাইয়ের সাথে কথা বলেছি কিনা আমি জানি না, হয়তো কথা না বলার কারণেই মাহমুদ ভাই তাকে বলেছেন যে তুমি সরিয়ে নাও, এবং সে সরিয়ে নিয়েছে। আমরা এখানে যেটা বুঝতে পারছি যে রাষ্ট্রপতির উপর অবশ্যই এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার মনে হয় না যে উনি নিজের থেকে চলে যাবেন, কারণ উনি যদি নিজের থেকে চলে যান তার মানে হচ্ছে যে সাথে সাথে উনার নিরাপত্তার উপরেও কিন্তু সমস্যা হতে পারে, উনার নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। জানেন, আপনি জানেন যে উনি হাসিনার অ্যাপয়েন্টেড, উনার নামে অন্যান্য অভিযোগও থাকতে পারে। উনি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি অবস্থায় আছেন উনি সকল আইনের ঊর্ধ্বে আছেন, এটার থেকে বের হওয়া উনার জন্য সমস্যা হবে। আমি আজকেই বোধহয় দেখছিলাম যে উনি নাকি, এটা আমার কাছে একেবারে অফিসিয়াল খবর না, যে উনি নাকি সিঙ্গাপুরে বিদেশে চিকিৎসার জন্য যেতে চাচ্ছিলেন, অর্থাৎ উনি দেশ থেকে বের হয়ে যেতে চাচ্ছেন। বের হয়ে গেলে উনার নিরাপত্তাটা বিঘ্নিত আর হবে না। তো ওর পরে উনি যদি যাওয়ার পরে, উনি বাইরে চলে যাওয়ার পরে যদি উনি রাষ্ট্রপতি নাও থাকেন, অ্যাটলিস্ট উনি নিরাপদে থাকবেন। কিন্তু আমি শুনলাম যে সরকার নাকি উনার বাইরে যাওয়াটাও আপনার সেই আবেদনও নাকি খারিজ করে দিয়েছে, সুতরাং উনি বাইরে যেতে পারছেন না। তো তাহলে এই অবস্থায় যেখানে উনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেখানে উনি তো ছাড়ার কথা না। এখন কথা হচ্ছে যে উনাকে কি সরানো যায়? এগেইন মামুন ভাই লয়ার হিসেবে উনি ভালো বলতে পারবেন। একজন বলল আমাকে যে 106 ধারার অধীনে যে ডক্ট্রিন অফ নেসেসিটি আছে, সেই ডক্ট্রিন অফ নেসেসিটির অধীনে আপনার আপিল বিভাগ যা মানে বলতে পারে যে ওনাকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু আপিল বিভাগ উনাকে সরাবে কিনা রাষ্ট্রপতিকে সেটা কিন্তু আমরা জানি না। আপিল বিভাগ তাতে রাজি হবে কিনা সেটাও আমরা জানি না। সুতরাং এই অবস্থায় উনি না সরলে উনাকে সরানোটা এত সোজা হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। জি, আমি সৈয়দ মামুন মাহবুব,
আপনার কাছে শুনতে চাই যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে হেয় করা হচ্ছে, এবং রাষ্ট্রপতি সরে যাওয়াটা নিজে সরে যেতে পারেন না, বা আপনি আইনের বিষয়টা বলবেন যে আসলে নিজে সরে গেলে, যদি সরে না যান নিজে থেকে, তাহলে ওনাকে সরাতে পারে কিনা সরকার কোনোভাবে, এভাবে যেভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বা যেভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, এই ছাড়া আর কি কোনোভাবে সরানো যায় কিনা সেই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই। এছাড়া আমরা দেখেছি যে গত একদিন 2 দিন আগে এনসিপির পক্ষ থেকেও এরকম আমরা ওয়াকারুজ্জামানের ব্যাপারে অনেক কথা শুনলাম যে একটা দলের প্রতিনিধিত্ব করছে, বা সেই হিসেবে আমরা আবার সেনাবাহিনী নিয়েও তাদের কটূক্তি আমরা শুনেছি। তো আপনার কি মনে হয় যে রাষ্ট্রপতি এবং সেনা প্রধান নিয়ে এক ধরনের ষড়যন্ত্র চলছে বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ। আমার সঙ্গে শ্রদ্ধেয় সহ আলোচক সালাম, এবং আপনার বাংলা ভাষাভাষী সারা বিশ্বব্যাপী দর্শক শ্রোতারা যারা এখন শুনছেন, ভবিষ্যতে হয়তো শুনবেন, তাদেরকেও আমার শুভেচ্ছা এবং সালাম। দেখেন, একটা স্বৈরতান্ত্রিক সরকার বা ফ্যাসিস্ট সরকার যে নামই ভূষিত করি না কেন, শেখ হাসিনা গত 15 বছর, বিশেষ করে 15 আমি বলবো 8-এ তো নির্বাচনে বিএনপি জামাত সবাই অংশগ্রহণ করেছিল, পার্লামেন্টে গিয়েছিল, এবং শেষ দিনও আমি গিয়েছিলাম একজন দর্শক হিসেবে। শেষ দিনও তদানীন্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দুজনই তাদের যার যার ভাষণ দিয়েছিলেন। তো সুতরাং আমরা তো বাঙালি একটু বেশি বলতে পছন্দ করি, কথা নেই বার্তা নেই, 15 বছর থেকে 17 বছর। কিন্তু 14 সাল থেকে যে শেখ হাসিনা অবৈধভাবে সরকার গঠন করেছিল, যেটা 24-এর 5 আগস্ট পর্যন্ত কন্টিনিউ করেছে, এখানেও আবার কথা আছে। 2018 নির্বাচনে কিন্তু বিএনপি ডক্টর কামাল হোসেনকে নিয়ে জোট করে এবং জামাত বেনামে বিএনপির উপর সাওয়ার হয়ে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং বিএনপির ফখরুল ইসলাম আলমগীর ওত নেননি, কিন্তু বিএনপি 6 জন এমপি ওত নিয়েছিল, হারুনুর রশিদ, জিএম সিরাজ, রুমিন ফারহানা সহ আরো 3 জন। এবং তারা 2022-এর 10 ডিসেম্বর বিএনপি যে বিশাল জনসভা করলো গোলাপবাগ মাঠে, তার আগ পর্যন্ত ওই পার্লামেন্টে ছিলেন। এটাও একটা রাজনৈতিক সত্য। তো যেটা কথা বলছিলাম, শেখ হাসিনা বারবার গোল পোস্ট চেঞ্জ করতেন। হঠাৎ একটা আন্দোলন তুঙ্গে উঠেছে, হঠাৎ উনি বলে বসলেন, আরে বিএনপিরা ডেইলি ফুল দিতে যায় এই শেরেবাংলা চন্দ্রিমা চত্বরে, জিয়ার তো এখানে লাশই নাই, কি ওখানে ফুল দিতে যায়? তখন সারা বিএনপি নেমে গেল জিয়াউর রহমান সাহেবের লাশ আছে এই তথ্য প্রমাণে। অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেটা আপাতত অন্যদিকে চলে গেল। কিন্তু খুব আনফরচুনেট, 5 আগস্টের এত আত্মত্যাগের পর যে গভর্নমেন্ট আসলো, তাদের যে বেসিক কাজ সেগুলো করার চাইতে এক এক সময় এক এক জিনিস নিয়ে করছে। রাষ্ট্র তো ছেলে খেলার বিষয় না। এই সরকারের 3টা মূল এজেন্ডা ছিল: ফ্যাসিবাদীদের বিচার, সংস্কার, এবং একটি গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন, যেটি গত 15 বছর ধরে জাতি তীর্থের কাকের মতো অপেক্ষা করছে। সেই ব্যাপারে অগ্রগতি কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 5 আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, আমার প্রথম ইনিংস শেষ হয়েছে, দ্বিতীয় ইনিংস শুরু করব। মালয়েশিয়া গিয়ে সিএনএ না কি নাম, সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশনে বললেন, যদি সংস্কার না হয়, বিচার না হয়, এইভাবে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলো, তাহলে তো সব একই হলো। সরকারও তো স্থির থাকছে না, এবং এই সরকারের অধীনে নির্বাচন বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটা তো প্রত্যেক সরকারই বলে, কোন সরকার না বলে? আইয়ুব খানও বলতো, ইয়াহিয়া খানও বলতো। প্রশ্নটা তো সেইখানে না। নির্বাচন তো এই দিয়ে 12টা নির্বাচন হয়েছে বোধহয় এখন পর্যন্ত। তো নির্বাচন তো হয়েছেই, এবং আপনি এবারে নির্বাচন হবে 13শ নির্বাচন, এবং সাংবিধানিক ধারাবাহিকতা এত নির্মম। আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী। আমার মনে আছে 91 নির্বাচনের পর বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, জামাত তো আলাদা তখন, যাই হোক, বিএনপি, জামাত, এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন 8 দল বা আওয়ামী লীগ, তারা একটা গোসা করলো যে না, আমরা এরশাদের অধীনে কোন স্পিকারের কাছ থেকে ওত নেব না। শামসুল হুদা চৌধুরী স্পিকার ছিল 88 নির্বাচনে, টিকলো না।
ওই স্পিকারের কাছ থেকে ওত নিল। সাংবিধানিক ধারাবাহিকতা এত নিষ্ঠুর। এবার কি বলছে যে নতুন নির্বাচন, প্রথম নির্বাচন বাংলাদেশে, এবার বলছে ত্রয়োদশ নির্বাচন, অর্থাৎ দ্বাদশ নির্বাচনের পরে। এখন যে কাজটি করা দরকার ছিল, যেটি এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, গণ অধিকার, এবি পার্টি সহ একটা বড় অংশের লোকরা বলছে যে আপনি সংস্কারের কাজ শেষ না করে আপনি একটি দলের ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গে লন্ডনে বৈঠক করে, আমাদের তরুণ নেতারা যে ভাষায় বলছে আমি নাইবা বললাম, কিন্তু আমার মনে আছে আপনার টকশোতে ওই পরের দিনই আপনি আমাকে ডেকেছিলেন, আমি বলেছিলাম এইভাবে একটি দলের প্রতি হেলে পড়া সুষ্ঠু নির্বাচনের পথে আর সুষ্ঠু নির্বাচন হবে না, এককেন্দ্রিক নির্বাচন হবে। এবং ফেব্রুয়ারিতে ডেটের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিগন্যাল দিয়েছে প্রশাসনকে, পুলিশকে, যে বিএনপির সঙ্গে আমার কম্প্রোমাইজ হয়ে গেছে, আমি বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাব, যে কারণে আমাদের দালাল প্রশাসন, দালাল পুলিশ বিভাগ, ইভেন যারা কট্টর আওয়ামী লীগের ছিল, ব্লাড টেস্ট করে যাদের শেখ হাসিনা নিয়েছিল, তারা তো চাকরি বাঁচাবে, চাকরিজীবীদের তো একটা কালচার আছে, যখন তখন চেঞ্জ করে। আপনি জানেন এক অ্যাম্বাসেডর ছিল, মারা গেছে, আমি আর বলতে চাই না, আমার বাবার আবার বন্ধুও ছিল ইংলিশে ঢাকা ইউনিভার্সিটি। সে এরশাদের জন্য একটা মূর্তি বানিয়েছিল যখন ইউরোপের এক দেশের অ্যাম্বাসেডর ছিল, কিন্তু মূর্তিটা এরশাদের কাছে দিতে না দিতেই এরশাদ পদত্যাগ হয়ে গেছে জনতার দাবি। তারপর সে চেষ্টা করছিল ওই মূর্তিকে খালেদা জিয়ার মূর্তি বানাতে, আল্লাহর রহমতে আর বানাতে পারেনি, আর বেগম জিয়াও ওই ফাঁদে পড়েনি। এই তো আমাদের ব্যুরোক্র্যাটরা, উইথ ডিউ রেসপেক্ট, আমার বাবাও ব্যুরোক্র্যাট ছিলেন বা আমার আত্মীয় স্বজনরাও আছে, তো পুলিশও তাই। এটা তো সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় এই সরকারই সৃষ্টি করছে। আরেকটি কথা আমি বলি, এই সরকার কার কার সরকার? এই সরকার বিএনপির সরকার, এই সরকার এনসিপির সরকার, শিক্ষাঙ্গনে ভিসি নিয়োগের ক্ষেত্রে এই সরকার জামাতের সরকার। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, ছোটখাটো পোস্ট বাদ দিলে, যেখানে আইন অঙ্গন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে কাটটা জামাত বা কাটটা বিএনপি লোককে ছাড়া নমিনেশন দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কেন? কোনো দল করে না, আদর্শ যে একটা ধারণ করুক, কোনো দলীয় কর্মীরা, দলীয় নেতা না, এরকম কি 20টা ব্যক্তি নাই বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য বা সুপ্রিম কোর্ট সব বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠান দেওয়ার জন্য? আসিফ নজরুল সাহেব প্রত্যেকটা জেলার পিপি করেছে, ডাইহার্ট বিএনপি। সো বিচারাঙ্গনে তো আমি দেখছি বিএনপি পাওয়ারই আছে ডিফ্যাক্টো, ভোটটা হলে ডিজুরি হবে, আইনত হয়ে যাবে। তাহলে এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কোথায়? প্লাস এই নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্ন তো উঠবে, কারণ একটা এই যে ব্রাক যেটা লাস্ট জরিপ করলো, সেখানে 48% মানুষ কোনো ভোট কাকে দেবে বলতে রাজি হলো না। তার মধ্যে একটা অংশ আছে আওয়ামী লীগের ভোটার। আমরা 91-তে, যে আমার বড় ভাই হাসনাত কামিম ভাই এসছে, কামিম ভাই আরো ভালো বলতে পারবে, আমরা 90-এর গণভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম 5 দলীয়, হাসানুর রহমান ইনু নেতৃত্বাধীন, রাশেদ খান মেহনুদ্দিন 5 দল, আমি যে দল করতাম ছাত্র ইউনিয়নের থেকে, সেখানে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, আওয়ামী লীগ তো আছেই, বিএনপি। আওয়ামী লীগ তো শেখ হাসিনা বলেছিল বিএনপি 10টার বেশি সিট পাবে না, কিন্তু যখন 91-এর 22শে ফেব্রুয়ারি ভোট হয়ে গেল, তারিখ ভুল হতে পারে, ফেব্রুয়ারিতে ভোট হয়ে বেগম জিয়া সংখ্যাগরিষ্ঠতা পেলেন, 1-2টা শর্ট পড়লো, জামাত সমর্থন দিল, তখন তো দেখা গেল যে ভোটের বাজারে আওয়ামী লীগ আর বিএনপি, আর যাকে আমরা ওই সময়কালে ফ্যাসিস, বর্বর, বেহায়া, আমাদের পটুয়া কামরুল হাসান লিখেছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, যে এরশাদ তার বাচ্চার বৈধতা দিতে পারেনি, মানুষ বলতো যে ওর বাচ্চা না, সেই এরশাদকে 34টা জাতীয় পার্টি পেল। যারা গর্ব করে আমার নেতা নেত্রী 5টি আসনে যেতে, এরশাদও জেলখানা থেকে 5টি আসনে জিতেছে। এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেব আজকে সময়ের বিচারে জাতীয় পার্টির প্রতি কোনো সুবিচার করেনি, কোনো নির্বাচনে কাজে অংশগ্রহণ করতে দেয়নি, প্রচারে নির্বাচন করেছে, কারণ তখন এগুলো ছিল না। কিন্তু জাতীয় পার্টি তো 34টা আসন পেল, এবং জাতীয় পার্টি তো 2008 পর্যন্ত ফ্যাক্টর থাকলো। 98 সালে বেগম জিয়া নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতকে নিয়ে 4 দলীয় ঐক্য জোট করলেন। 2001-এ এরশাদ তো উল্টে গেল, তখন এই যে নাজির রহমান মঞ্জু সাহেবের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে নিয়ে, জামাতকে নিয়ে বিএনপি ক্ষমতা, না এগুলো তো ইতিহাসের ফ্যাক্ট। কাজে আপনি অলরেডি একটা বড় দল এবং একটা ব্যাপক জনগোষ্ঠীকে আপনি ভোট থেকে দূরে রাখছেন ফ্যাসিবাদের দোহাই দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ফ্যাসিস্ট তারা বিচার হলে আরো প্রমাণ হবে। তারপরে যদি এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, কালকেও তো জামাত বিশাল সম্মেলন করলো, সরি
সেমিনার করলো, সেখানে নুরুল হক নূরের গণ অধিকারও গেল, এবি পার্টি, এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস। তো সুতরাং এই নির্বাচন তো যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন নয়, লেভেল প্লেইং ফিল্ড না হয়, ওখানে বদরুল আলম কি নাম, বদিউর রহমান মজুমদার সাহেব কি করলো এতদিন? কোথায় লেভেল প্লেইং ফিল্ড? বদিউল আলম মজুমদার। আমি শেষ করি। এখন এগুলো থেকে চোখ সরানোর জন্য আমার প্রশ্ন, আমি প্রথমেই বলেছিলাম, আমরা বলেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সরে যাওয়াই ভালো, তখন দাবিও উঠেছিল। বিএনপি বলল না, সাংবিধানিক সংকট হবে। এখন সংবিধান হচ্ছে আমার ভাইয়ের বইয়ের মতো। আমাদের প্রয়াত সাবেক সংসদ সদস্য সুরদিন সেনগুপ্ত বলতো যে রাজনীতিবিদদের সংবিধান প্রীতি বাড়ে ইলেকশনের সময়, আর পুত্রের পিতৃভক্তি বাড়ে বিবাহের সময়। না, আমাদের সংবিধানের আমরা সব দলই, সব ব্যক্তিরাই, আমরাও সব সময় আমার পক্ষে ইউজ করি। বিএনপি ওই সময় বললো না, শাহাবুদ্দিন সাহেবকে সরালে সাংবিধানিক শূন্যত হবে। আরে যে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, 300 এমপি পালিয়ে যায়, বাইতুল মোকরমের খতিব পালিয়ে যায়, প্রধান বিচারপতি পালিয়ে যায়, এমনকি আমাদের বারের সভাপতি সম্পাদক পালিয়ে যায়, সেখানে কি সাংবিধানিক সংকট আর শূন্যতা? কিন্তু আপনি এখন কি এটা ইস্যু? আর আমার মনে হয় যে আমরা একটু কারণ ভাই থেকে শুনে আসি। করে দেই, সাকিব ভাই হয়তো খেয়াল করতে পারেননি ব্যস্ততার মধ্যে। রাষ্ট্রপতি সরানোর ক্ষেত্রে অনুচ্ছেদ 106 কিচ্ছু করার নেই। 106 ভাষাটাই হচ্ছে, আমি এটা বলে শেষ করি, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয়, কারণ এটা তথ্যটা ক্লিয়ার করা দরকার, অনেক সময় না হলে কনফিউজড হবে মানুষ, আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দিয়েছে যেখানে জনগুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের জন্য রাষ্ট্রপতি পাঠায় সুপ্রিম কোর্টের কাছে। এটাকে আমরা বলি অ্যাডভাইজারি জুরিসডিকশন বা উপদেশমূলক এখতিয়ার, যেটা এই দিয়ে 3বার 4বার হয়েছে। লাস্টেরটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এই যে 2025-এর 8ই আগস্ট না 7ই আগস্ট। তো সুতরাং আমার কাছে মনে হয় ইউনূস সাহেব তার মূল কর্মকাণ্ডে মনোযোগ দিক, এখনো সময় আছে। সব দলগুলো যারা আন্দোলন করেছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, সমস্ত দল, এই যে আমাদের কায়েম ভাইদের গণতন্ত্র মঞ্চ সহ, জোট সহ, সবার সঙ্গে বসে একটা সমঝোতায় পৌঁছাক যে এইটুক সংস্কার আমি করতে চাই এবং নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড। এখন তো কেউ যদি দুষ্টু লোক এই প্রশ্ন করে, আমি শেষ করছি, যে আপনারা পাথর, সাদা পাথর রক্ষা করতে পারেন না এই ভোলাগঞ্জে, যেখানে এক বছর ধরে পাথর লুট হলো, তা আপনার অধীনে 300 আসনে নির্বাচন হবে কিভাবে? শেখ হাসিনা তো রাতের বেলা ডিসিএসপি গিয়ে ইউএনওসি করছে। এইখানে তো যে যে আসনে শক্তিশালী, আমি কোনো দল বলি না, সে 10টার সময় বলে দেবে ভোট হয়ে গেছে, আমি জিতে গেছি, আমি এখন ওত নেব। আমরা খুবই দুঃখজনক, এটা বলে আমি শেষ করি। এই 12 মাসে, এবং আমি অফেয়ারও যেটা বলছিলাম, আমার স্মরণে আছে, বঙ্গবন্ধুর সময় তো ইতিহাস থেকে পড়েছি, 111-এ তো আমি নিজে দেখেছি, প্রথম 3 মাস পর্যন্ত 111-এর সরকার যা বলতো জনগণ তাই শুনতো, এখন যে যাই বলুক। কিন্তু এই ইউনূস সাহেবের মতো এত সৌভাগ্য আর কোনো সরকার হয়নি, যে অন্তত পক্ষে 6 মাস সমস্ত জনগণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সমস্ত জনগণ, সমস্ত রাজনৈতিক দল অন্ধের মতো, মানে পিতৃভক্ত পুত্র সন্তান কন্যার মতো সাপোর্ট দিয়ে গেছে। অনেক কিছু উনি করতে পারতেন, কেন করলেন না, এটার উত্তর উনি দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হাসনাত কায়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি দুঃখিত যে আমি আসলে একটা মিটিং এ ছিলাম, পথে জ্যামের কারণে আসে যথাযথ সময় বুঝতে পারি নাই। তো ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই যে রাষ্ট্রপতি নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছে, সেই বিতর্ক যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যে গতকালকেও বলা হয়েছে, আজকেও বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু তাহলে নির্দেশটা আসলো কোথা থেকে, সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে সরিয়ে নিয়েছেন, সেখানে উনি বলেছেন যে রাষ্ট্রপতি যদি সরে যায়, নিজে থেকে সরে যায়, তাহলে মাহমুদুর রহমানকে পরবর্তী রাষ্ট্রপতি করা হবে। তাহলে নিজে থেকে সরে যাওয়ার জন্যই কি এগুলো করা হচ্ছে কিনা ওনার উপরে? আপনাদের ধন্যবাদ। প্রথমত ধরেন, এই যে আপনার যেটা প্রথম প্রশ্ন, যে আসলে রাষ্ট্রপতি সরে যাওয়া কিংবা তার ব্যাপারে আসলে নির্দেশ দেওয়া, কিংবা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত বক্তব্য, এইগুলি থেকে আসলে কোনো একটা জিনিসকে গেস করে কথা বলা
আন্দাজ করা, অনুমান করা, এটা তো হচ্ছে আপনাদের সাংবাদিকদের যত সোজা আপনাদের জন্য, কিংবা কোনো ব্যক্তি, কিংবা ধরেন যারা আসলে অন্যভাবে অ্যাক্টিভিজমের সাথে যুক্ত যারা, তাদের জন্য যত সহজ, আমরা যারা কোনো না কোনো ভাবে একটা রাজনৈতিক সংগঠন কিংবা দলের সাথে যুক্ত, আমাদের জন্য এটা তত সহজ না। আমি প্রথমত যেটা মনে করি যে আমি সাধারণভাবে এই ভাষ্যটাই বিশ্বাস করতে চাই যে শাহাবুদ্দিন সাহেবের এই যে ছবি নামানোর যে গল্প, সেটা আগেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূতাবাস আগে নামায় রাখছিল। ইদানিং অনেক জায়গায় পরেও ছিল, সেগুলিকে নামানোর জন্য মৌখিকভাবে নির্দেশ যেটা দেওয়া হয়েছে, যেটা আসলে এমনিতে কার্যত অফিসিয়াল কোনো ইয়ে নাই, সেইটা পর্যন্ত ধরেন আগের অবস্থারই ধারাবাহিকতা বলতে পারি আমরা। কারণ ছবি থাকা না থাকা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আসলে কোনো ধরনের নির্দেশনাই নাই, যেটা আসলে এর আগের সরকারের ছিল, যে আসলে বঙ্গবন্ধুর ছবি থাকা কিংবা প্রধানমন্ত্রীর ছবি থাকা, ছবি সংবলিত যে নির্দেশনা এর আগে এমনকি সাংবিধানিক ভাবেও যেটা ছিল, সেই জায়গা থেকে তো আসলে অন্তর্বর্তী সরকারের সময় এটা সরাইতে হবে, কিংবা আসলে কারোটা রাখতে হবে, কারোটা তুলতে হবে, এটা নিয়ে এমনিতে লিখিত কোনো নির্দেশনার কোনো ধরনের নজির নাই। কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক দূতাবাস তো সেগুলি নামাইছিল, এবং প্রধান প্রধান দূতাবাসগুলিতে আসলে এটা আগেই করা হয়েছে, এটাও সত্য। আর হাসনাত আব্দুল্লাহদের ব্যাপারে আমি ধরেন মন্তব্যই করতে চাই না, কারণ এরা বাংলাদেশের রাজনীতিতে এইটা ঠিক যে এরা অনেক বড় ভূমিকা নিয়েছিল এই অভ্যুত্থানে। এই দেশের জনগণ তাদেরকে ভালোবাসে অনেক বড় নেতৃত্বের জায়গায় স্থাপন করছিল, কিন্তু গত 1 বছর ধরে তারা যত রকমের কর্মকাণ্ড এখানে পরিচালনা করছে, সেইটা আমার কলিগ, আমার ছোট ভাই এই সরকারকে যে মাত্রায় সমালোচনা করছে, সরকারের সাথে এরা এই সমালোচনার বাইরে থাকার সুযোগ আসলে নাই। সরকারে যদি ধরেন এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান অংশ হচ্ছে মানে রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে রূপান্তরিত হয়েছে, কিংবা আন্দোলনের মধ্যে ছিল, আমরা যারা ছিলাম সে আন্দোলনের শক্তিগুলির মধ্যে থেকে একমাত্র হাসনাত আব্দুল্লাহদের অংশটাই আসলে সরকারের প্রতিনিধিত্ব করে। তো সরকারের প্রতিনিধিত্ব করে তারপরে সরকারের যে সমস্ত দায় দায়িত্ব, যে সমস্ত ব্যর্থতা, সেই ব্যর্থতার অংশ না নিয়ে সরকারের যা কিছু আসলে ভালো দিক সেটার ফলাফল নিজেদের দাবি করে, যা কিছু খারাপ ব্যাপার সেটাকে আসলে অন্য কারো উপর চাপায় দেওয়ার যে আসলে দায়িত্বহীন যে আসলে একটা চর্চা শুরু করছে এরা, এইটা আসলে বাংলাদেশের জন্য কোনো শুভ কোনো ফল আনে নাই। বাংলাদেশের রাজনীতিতে এদের উপর আমরা সহ এই দেশের জনগণ তাদের কাছ থেকে যে ধরনের আচরণ, যে ধরনের পারফরমেন্স, যে ধরনের রাজনীতি, যে ধরনের নতুন ব্যবস্থাপনা তাদের কাছ থেকে আমরা আশা করছিলাম, সেই জায়গার কোনোটাতেই তারা, ইউনূস সরকার তাদের কারণে ব্যর্থ হয়েছে না তারা ইউনূস সরকারের কারণে ব্যর্থ হয়েছে, এটা নিরূপণ করা এখন হয়তো সম্ভব না। কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি, আমরা দেখি যে এরা সবাই মিলে আসলে বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসছে। এবং এই যে বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ইউনূসকে দায়ী করে এদেরকে ছাড় দেওয়া, কিংবা এদেরকে দায়ী করে ইউনূসকে ছাড় দেওয়া, এই যে মনোভাব, এই যে আসলে বক্তব্যের যে ধরন, এই ধরন আসলে সংকটকে আড়াল করবে। এই ধরন এখনো পর্যন্ত যেগুলি আসল কারণ এই সংকটের, সেই কারণকে আসলে উন্মোচিত করতে দিবে না। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলি সম্পর্কে আমরা যারা বাইরে থেকে কথা বলি, তাদের আসলে নির্মোহ এবং নিরপেক্ষ অবস্থান নেওয়া দরকার। বাংলাদেশকে যদি এখনো পর্যন্ত রক্ষা করতে হয়, বাংলাদেশে যদি এখনো পর্যন্ত কোনো একটা ইতিবাচক পরিবর্তন যদ্দূর সম্ভব সেটাকে যদি আসলে অ্যাচিভ করার চেষ্টা করতে হয়, তাহলে আমাদেরকে আসলে পক্ষপাতমূলক আচরণের বাইরে আসতে হবে, যারা আমরা আসলে পক্ষপাত না করে এখন বাংলাদেশে আসলে এখন পর্যন্ত অবস্থানটা করছি। কিন্তু আমরা দেখি যে আসলে আমরা মূল্যায়ন করার ক্ষেত্রে কোনো সময় কাউকে, কোনো একটা অংশকে,
কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা জনকে আসলে দায়িত্ব দিয়ে অন্যদেরকে রক্ষা করার কাজ করি। আমার মনে হয় যে এইভাবে আসলে বাংলাদেশকে, যে সংকটের মধ্যে বাংলাদেশ পড়তে যাইতেছে, সেইখান থেকে আসলে রক্ষা করা যাবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে এখানকার ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল, তারা যে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তারা যে আসলে যে সমঝোতা, যে সহযোগিতা এবং যে ঐক্যবদ্ধ রাজনীতি করা দরকার ছিল, যে দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার ছিল, সেইটা যে আমরা পারি নাই। যারা আসলে সরকারে গেছে, তারা যে সরকারকে, সরকারের যে দায়িত্ব ছিল সেটা পালন করতে দেয় নাই, কিংবা সরকারকে সেভাবে পরিচালনা করতে পারে নাই। এবং সরকার যে ন্যূনতম কোনো হোমওয়ার্ক না করে বাংলাদেশের আসলে কি করা লাগবে সেইটা সম্পর্কে কোনো ধরনের কাজ না করে, কোনো হোমওয়ার্ক না করে, এই যে একটা টার্মোইলিং সিচুয়েশনের দায়িত্ব নিয়ে একটা ব্যর্থতার নজির তৈরি করছে। এবং এত এই যে কোটি কোটি মানুষের যে আকাঙ্ক্ষা এবং হাজার হাজার মানুষের যে জীবনদান, হাজার হাজার মানুষের যে পুঙ্গুত্ব বরণ করা, এই যে জিনিসটার উপরে তারা যে এক ধরনের খেলার চলে আসলে ক্ষমতা চর্চা করতেছে, এগুলির জন্য এদের সবাইকে একদম তাদের প্রপার জায়গায় তাদের সমালোচনা করে তাদেরকে বাধ্য করা উচিত, বাকি যে কয়দিন আছে তারা যেন তাদের এই 1 বছরের ঘাটতি পূরণ করে বাকি সময়ের মধ্যে বাংলাদেশের জন্য যেটা প্রয়োজনীয় কাজ এখনো আমাদের দিক থেকে প্রায়োরিটি সেট করে তাদেরকে এটা করতে বাধ্য করা উচিত। এদেরকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এদেরকে এখান থেকে সরে যেতে দেওয়া যাবে না। এখনো পর্যন্ত যা যা কাজ করার আমরা যারা কথা বলি, আমাদের উচিত একদম প্রায়োরিটি সেট করে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা। আমি কেবলমাত্র কথা বলে দায়িত্ব ছেড়ে দেওয়ার জায়গায় যাইতে চাই না। এইটা হচ্ছে আমার অবস্থা। আমি জানি না ক্লিয়ার করতে পারলাম কিনা। কিন্তু মানে আপনি ক্লিয়ার করেছেন বাংলাদেশের যে সংকট এখন চলছে বা সামনে আমরা যে সংকট দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আপনি যে কথাগুলো বলেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা আমাদের সবাইকে চিন্তা করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো নতুন নতুন কিছু প্রস্তাব আসছে, যে আগানোর পরিবর্তে আমরা নতুন দিকে আগানোর জন্য অনেকেই সুপারিশ করছে, যেমন গণপরিষদের কথা বলা হচ্ছে, সংবিধানবাদের কথা বলা হচ্ছে, এই যে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে, এগুলা নতুন নতুন সংকটের জায়গা তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় যে সরকার আসলে ওই জায়গায়, মানে সরকারের দলেই যদি আমরা বলে থাকি, সরকার এই নিজের দলের এইসব কথাবার্তা উপেক্ষা করে মানে সংবিধান দিকে, নির্বাচনের দিকে আগাতে পারবে বলে আপনি মনে করেন কিনা, এখন যে পরিস্থিতিতে আছে সরকার? আমার কাছে মনে হয় যে ধরেন নির্বাচন তো আমাদের লাগবেই। নির্বাচন তো এরকম ব্যাপার না যে নির্বাচন ছাড়া, এটা তো অন্তর্বর্তী সরকার, এ তো অনন্তকাল থাকবে না, একে নির্বাচন করতেই হবে। এখন নির্বাচনের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের যে টাইমলাইন, এই টাইমলাইন নিয়ে তো কারো কোনো আপত্তি ছিল। এই টাইমলাইনটা সবাই চাইছে, এই টাইমলাইনটা চাইছে যে রমজানের আগে বাংলাদেশে একটা সুস্থ আবহাওয়া থাকে, এরকম সময়ের মধ্যে এই নির্বাচনটা করা দরকার। এটা ঠিক আছে। তাহলে এই নির্বাচনের আগে আমাদের কতগুলি কাজ করার কথা ছিল, আমাদের সংস্কারের কতগুলি জায়গায় শেষ করার কথা ছিল, আমাদের বিচারের কতগুলি জায়গায় শেষ করার কথা ছিল। আমি তো মনে করি নির্বাচনের আগে এখনো 4 মাস আছে। তো সংস্কারের যে জায়গাগুলিকে আসলে বাংলাদেশে আমি চাইতে পারি, আমরা ধরেন বাংলাদেশে 2013 সাল থেকে বাংলাদেশের রাজনীতির সংস্কার, সংবিধানের সংস্কার, এই যে এখানে সাকিব বাইরে আছে এদের সাথে নিয়ে ধরেন বহু আগে থেকে এই সমস্ত আলাপ করে আসছি, তখন বাংলাদেশের মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। সেইটার তো একটা প্রেক্ষাপট করতে 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 আজকে বাংলাদেশের মানুষ এইটুকু বুঝছে যে আসলে রাষ্ট্র কাঠামোর একটা সংস্কার লাগবে। এখন আমার চাওয়া হইতে পারে যে বাংলাদেশে এই সংবিধানটা কালকে সম্পূর্ণ নতুন একটা সংবিধান লাগবে, এটা আমার চাওয়া হইতে পারে। কিন্তু করার যখন আমি যাব, একটা হচ্ছে আমার স্বপ্ন, আমি বাংলাদেশকে এরকম জায়গায় দেখতে চাই। আরেকটা হচ্ছে আমি যখন বাস্তবায়ন করতে যাই, আমি প্র্যাকটিক্যালি যখন কাজটা করতে যাই, তখন আমি কি দেখি? তখন আমি দেখি যে বাংলাদেশের মানুষ আমার চাওয়াটার কত দূর পর্যন্ত সে আসলে আমাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়েছে, এবং সেই মানুষদের কত অংশ কিভাবে ভাবে, তাদের কাছে গ্রহণযোগ্য কত দূর পর্যন্ত। আমি যদি মনে করি আমারটা হওয়ার আগ পর্যন্ত এখানে কাজ করতে দেব না, তাইলে তো আসলে যেটা হওয়া সম্ভব, যতটুকু অ্যাচিভ করা সম্ভব ততটুকু বাতিল করা হবে। সেই রকমের বাতিল যদি বাংলাদেশে এখন কেউ করতে চায়, এরা আসলে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা তারা হারাবে। এবং তাদের আজকে যে শক্তি আছে, কালকে যদি একটা লজিক্যাল কথা বলে অন্যরা কেউ দাঁড়ায় এবং এরা যদি ইলজিক্যাল এবং ইরেসপন্সিবল শক্তি হিসেবে জনগণের সামনে আবির্ভূত হয়, তাইলে গত পরশুদিন যারা ছিল না, গতকালকে যারা হিরো হয়েছে, আগামীকালকে তারা জিরো হয়ে যেতে পারে।
অতএব আমি মনে করি 4 মাসের মধ্যে সরকারের এখনো পর্যন্ত এবং রাজনৈতিক দলগুলির মধ্যে এখনো পর্যন্ত যারা বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতি করতে চায় তারা যৌক্তিকভাবে বাংলাদেশের জনগণের জন্য এখন কি কি অ্যাচিভ করা সম্ভব, সেটার প্রায়োরিটিটা কি, এটা নিয়ে কংক্রিট কথা বলা এই মাসের মধ্যেই বলা দরকার। এবং এই মাসের মধ্যে ঐকমত্য কমিশন বসবে, তাদের সাথে আসলে সবাই মিলে, অধিকাংশরা মিলে আসলে যতদূর অর্জনযোগ্য সেই জায়গাটা চিহ্নিত করা সম্ভব এবং সেটা করে এটাকে বাস্তবায়ন করে নির্বাচনে যাওয়ার দিকে আসলে এগুলোই, এই সমস্ত কথাবার্তার আসলে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। নির্বাচন হবে, তার আগে সংস্কারের যতটুকু সম্ভব সেটার ব্যাপারে সেটেলমেন্ট হবে, বিচারের ব্যাপারে যতটা সম্ভব এটা দৃশ্যমান হচ্ছে। আমরা কালকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার আর করতে পারবো না, কিন্তু যে বিচার হচ্ছে সেই বিচারকেও যাতে আমরা যেটা বলি, আমি যেটা এর আগেও বলছি, বাংলাদেশে যদ্দূর পর্যন্ত ধরেন এই সমস্ত খুন খারাপের ডকুমেন্টেশন হয়েছে, এইটা যদি উত্থাপন করা হয়, উপস্থাপন করা হয়, এরা যারা এটার সাথে দায়ী তাদের বিচার হবে, এটা তাদের শাস্তি হবে, এটার জন্য কোনো ধরনের চিন্তার দরকার নেই। চিন্তা হচ্ছে এই জায়গাটাই মনোযোগ দেওয়া দরকার যে তারা যাতে বলতে না পারে তাদের ব্যাপারে আসলে তাদের যে অধিকার ছিল, তারা বিচারে ন্যায় বিচার পাওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করা দরকার সেইটা যথাযথভাবে আমরা অনুসরণ করছি কিনা, বিচারের এই পদ্ধতিটা অনুসরণ করা হচ্ছে এখানকার মানুষদের দায়িত্ব। এই যদি একটা ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের আমাদের এখানে আমার ছোট ভাই অ্যাডভোকেট আছে, আমাদের বিচার একটা কথা বলা হয় যে বিচার কেবলমাত্র করার ব্যাপার, ন্যায় বিচার যে হয়েছে এটা আসলে দেখাইতে হয়। তাহলে বাংলাদেশের মানুষকে এবং দুনিয়ার মানুষকে দেখাইতে হবে যে আপনি এখানে একটা ন্যায় বিচার করতেছেন, আপনি কারো উপর প্রতিশোধ দিতেছেন না। এই জায়গাটার উপরে মনোযোগ দিলে বাকি যাদের উপরে আসলে আপনার কোনো প্রতিশোধ নেওয়া লাগবে না, তারা যে অপরাধ করছে এবং এই অপরাধের যত সাক্ষী এখনো পর্যন্ত জীবিত, যত আহত মানুষ এখন পর্যন্ত জীবিত, যত সাক্ষী আসলে এখন পর্যন্ত যত ডকুমেন্ট আছে, তাতে তো এদের শাস্তি তো অবধারিত। এইটুকুর দিকে মনোযোগ দেওয়াটা হচ্ছে এখন পর্যন্ত দায়িত্ব, তাইলে বিচারের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা উঠতেছে সেগুলি থাকবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সাকিব আলী ভাই আপনার কাছে যেটা শুনতে চাই যে জুলাই সনদের 68টি মানে সিদ্ধান্তের ব্যাপারে, প্রস্তাবের ব্যাপারে একমত হয়েছে এবং জুলাই সনদের ব্যাপারে আলোচনা চলছে। আমার মনে হয় যে দলগুলোর কাছেও দেওয়া হয়েছে, তারা একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছে আর কি, মানে ঐকমত্য কমিশনের যে গতকালকে যে রিপোর্টটা দেখলাম। এবং নির্বাচনের কমিশন থেকে আজকে বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হবে। আপনার কাছে কি মনে হয় যে মানে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কোনো একটা ঝামেলা হতে পারে কিনা? যেভাবে আমরা শুনছি যে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, এরকম অনেক কথাই বলছে, যে এনসিপির পক্ষ থেকেই বলছে, এবং আমরা জামাতকে দোদুল্যমান অবস্থায় দেখতে পাচ্ছি। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনের রোড ম্যাপ দিলেই সমস্যা সমাধান হবে কিনা? ধন্যবাদ। প্রথমত আমি মনে করি এই সরকার, আমি বাইরে থেকে বলছি, এটা আমি ভিতরে নাই, বাইরে থেকে আমার যেটা মনে হয়েছে যে এই সরকার কখনোই কিন্তু স্বচ্ছভাবে কিছু কথা বলে না। 13ই জুন যখন উনি লন্ডনে দেখা করলেন তারপরেই কিন্তু বলা হইলো, সরি 5ই আগস্ট যখন উনি জুলাই ঘোষণা করলেন আমাদের প্রধান উপদেষ্টা, তখনই বলা হলো যে উনি যদি নৈরাজ্য এড়ানোর জন্য বলছেন যে এখন নির্বাচন হবে। অর্থাৎ উনি, আমার মনে হয় অনেক সময় যেটা হয় যে উনার বিরুদ্ধে যে যখনই উনার বিরোধিতাটা বেশি বেড়ে যায় তখনই উনি বলা শুরু করেন যে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বা যেমন এখন আপনি 2 দিন আগে বা 1 দিন আগে এই হাসনাত আব্দুল্লাহ বলেছে যে উনি নাকি কোথায় কোথায় সিজদা দিচ্ছেন, লন্ডনে এবং গুলশানে। এটা তো অত্যন্ত একটা অসম্মান। ফেব্রুয়ারিতে নির্বাচন, তারা কিন্তু এটাই বোঝায় যে লন্ডনে সিজদা দিয়ে তারপরে নির্বাচনের ডেটটা ঠিক করা হয়েছে, এটাই তারা বুঝাতে চায়। সিজদা মানে কি? সিজদা আমরা আল্লাহকে ছাড়া তো কাউকে দেই না। আপনি যখন বলবেন যে ইউনূস সাহেব সিজদা দিচ্ছে অন্য জায়গায়, তার মানে এটা ইউনূস সাহেবকে অসম্মান করা হইতেছে। তো যাকে অসম্মান করা হচ্ছে তার মানে হচ্ছে যে উনি যা কাজ করছেন সেখানে এনসিপি এখন আর মানে তাকে পছন্দ করছেন না। যা আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে যেটা করা হয়েছে, জুলাই সনদ নিয়ে যারা পেয়েছেন তারা বলছেন যে এটা অনেক কিছুই অস্পষ্ট। এটাকে হঠাৎ করে দিয়ে এটা বোধহয় গত শুক্রবার না শনিবারে দেওয়া হয়েছে, বলা হয়েছে আগামী বৃহস্পতিবারে বিকালের মধ্যে সবকিছু জানাতে হবে। উনারা বলছেন, রাজনৈতিক পার্টিগুলো বলছেন হ্যাঁ আমরা জানাবো, কিন্তু অনেক কিছু অস্পষ্ট।
অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এটাও যে যেমন ধরেন আমি যদি ঐক্যমত্য কমিশনের কথাই বলি, তো ঐক্যমত্য কমিশনে যারা এটা চালাইতেছেন তারা তো রাজনীতিবিদ নন। যারা এটা তো এই যে ঐক্যমত্য, এটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়া। রাজনৈতিক প্রক্রিয়াটা এটাও নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হওয়াতে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জুলাই সনদ যখন আপনি জানেন যে এটা এনসিপির কাছে অত্যন্ত বড় বিষয়, যে তারা যখন এটা এভাবে পাচ্ছে না, তখন হয়তো তারা এই যে ডক্টর ইউনূস সম্পর্কে এই ধরনের রিমার্ক করছে, এই ধরনের কমেন্টস করছে। যখন এই ধরনের কমেন্টস করছে তখন আমি দেখতে পাচ্ছি যে উনি তখন আবার হঠাৎ করে এখন উনার বলছেন যে ইলেকশন কমিশন থেকে যে রোড ম্যাপ দেওয়া হবে। 2 দিন আগে উনি যায়া মালয়েশিয়াতে বললেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, হি ইজ এ মাচ মোর সিনিয়র উনি পার্সন, উনারকে আমি রেসপেক্ট করতে চাই, উনি ওখানে যে বললেন যে আমরা রেডি ইলেকশনের জন্য। তারপরেই উনি আবার বিদেশি পত্রিকার সাথে যে কথা কি বললেন, যে সংস্কার না হইলে, আপনার দৃশ্যমান বিচার না হইলে এটা তো আবার পুরনো অবস্থায় ফেরত যাবে। এই যে পুরনো অবস্থায় ফেরত যাবে, এটা তো আমরা বলতেছি গত 1 বছর ধরে। উনি তখন না বলে এখন আবার বলতেছেন কেন? তখন মনে হয় কি যে উনি আসলে এক এক সময় এক এক কথা বলেন, এক এক সময় উনার মনে। আমি একটা কথা এখানে আমি গতকালকে বলেছি আরেকটা অনুষ্ঠানে, যে দেখেন উনি একটা প্রশাসক। আমি কিন্তু প্রশাসন মানে কি জানেন, প্রশাসক যখন আপনি হবেন তখন কিন্তু আপনাকে কয়েকটা নিয়ম নীতির মাধ্যমে করতে হয়, প্রিন্সিপালের বেসিসে আপনাকে করতে হবে। কারণ আপনি যখনই প্রশাসক হন, আপনার যাদের প্রশাসন। জি, শুনতে পাচ্ছি না আপনাকে। শুনতে পাচ্ছি না আপনাকে। আমাদের সাথে একজন দর্শক আছেন, শহীদুল ইসলাম। কোথা থেকে বলছিলেন? আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে প্লিজ। জি, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হাসিনা আপা সহ প্যানেলের সবাইকে আমার সালাম। সংস্কার একটা করলেই হয়। এত সংস্কার না করে চাঁদাবাজ দুর্নীতিবাজদের, যারা চাঁদাবাজি করবে, যারা ঘুষ নিবে, দুর্নীতি করবে, তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার আইনটা পাশ করলেই হয়, আর কোনো সংস্কারের দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, সাকিব আলী ভাই, আপনি শেষ করেননি, আপনি মনে শেষ করবেন প্লিজ। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার, সেটা যে এইটা কেন, কোন প্রেক্ষাপটে এই জিনিসগুলো হচ্ছে, কেন উনি নির্বাচনের কথা এখন হঠাৎ করে রোডম্যাপের কথা হচ্ছে, কেন এক একজন এই সময়, যখন আপনি জানেন যে আমরা 5ই আগস্টের পরেই বলেছিলাম যে কেন শেখ হাসিনার অ্যাপয়েন্টেড পার্সন উনি রাষ্ট্রপতি আছেন, আমরা তখন বলেছিলাম শহীদ মিনারে কেন নেওয়া হলো না আপনার শপথ। এখন যেহেতু আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের, আমি বলতে চাই রাজনৈতিক অবস্থা ভালো নয়। আমি বলতে চাই ওনাকে কাইয়ুম ভাই যেভাবেই করাইতে চাক, কিন্তু যেভাবে আমি দেখি যে ডক্টর ইউনূস কিন্তু 5টা পার্টি, ধরেন এনসিপি, বিএনপি, জামাত, আপনার উপদেষ্টা পরিষদ, সেনাবাহিনী, অন্যান্য রাজনৈতিক দল, এখানে কাইয়ুম ভাই যাদের মধ্যে আছেন, এরা প্রত্যেকটার তো নিজস্ব স্বার্থ আছে, তারা তো রাজনীতি করে। এখন উনি যদি তাদেরকে প্রত্যেককে যদি বলেন যে আমি আপনাকে খুশি করব, আপনাকে খুশি করব, উনি কাউকে খুশি করতে পারবেন না। এবং এখন এমন একটা অবস্থায় গেছে যে উনারা কাউকে খুশি আর করতে পারছেন না। একজনকে খুশি করতে গেলে আরেকজন বেজার হয়ে যাচ্ছে। এখন কয়েকদিন আগে বলা হলো না যে বলছে না, জামাত কি বলছে না যে পিআর পদ্ধতি ছাড়া তারা করবে না, তারা এই আপনার কি বলছে না যে জুলাই সনদ না হলে, তার আইনি ভিত্তি না হলে আমরা করব না, এটা কি নাহিদ ইসলাম বলে নাই? তাহলে বিএনপি কি চাচ্ছে? বিএনপি চাচ্ছে এখনই এইভাবেই হোক। তাহলে আসলে আপনি কি এদেরকে রিকনসাইল করাইতে পারবেন? এখানে তো আমি রিকনসাইল করানোর কোনো উপায় দেখি না। যখন রিকনসাইল করাইতে পারতেছেন না, তখন কি করলেন আপনি? আরেকটা ধোয়া তুলে দিলেন, সেটা হচ্ছে কি যে আমরা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরাবো, অথবা আরেকজন কি বলতেছে, হয়তো সেনাপ্রধানকে নিয়ে কথা বলা আরম্ভ হবে। অর্থাৎ আমি এখানে যেটা বলতেছি, সেনাপ্রধানকে নিয়ে তো কথা বলেছে, সেনাপ্রধান একটি দলের প্রতিনিধিত্ব করছে, তারপরে পুরো সেনাবাহিনী নিয়ে তো ওরা কথা বললো, যে সেনাবাহিনী। তার মানে কি? তার মানে আপনি একদিক দিয়ে ডিস্ট্রাক্ট করছেন। আমি একভাবে চিন্তা করলে আপনাকে বলবো যে আপনি ডিস্ট্রাক্ট করতেছেন। আমি আরেকভাবে বলবো যে এই সরকার হয়তো এইগুলাকে অ্যালাউ করতেছে সো দ্যাট সরকারের যে মানে ব্যর্থতা, সেটা যাতে মানুষের চোখের আড়াল হয়। সুতরাং আমি মনে করি এখানে একটা ঘোলা পানি হলে, কিন্তু পানি যখন ঘোলা হয়ে যায় তখন কিন্তু মাছ শিকার করতে অন্যরা নামে। এটা অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছি আমরা। আমি জানি না যে এখান থেকে, মানে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আজকে আমরা এই ছেলেগুলো
বাচ্চা মানে এই ছেলেগুলো, বাচ্চা ছেলে বললে তো ওরা রাগ করে, 24, 25, 26, 27 বছর বয়স ওদেরকে আমরা এখন ওদেরকে কত রকম ওদেরকে নিন্দা করছি। কিন্তু আপনি বুঝে দেখেন যে ওদেরকে আসলে কি ওদের দাদার বয়সী হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের যে কঠোর মমত্ববোধ থাকা উচিত ছিল, যে গাইড যেভাবে করা উচিত ছিল, তিনি কি করেছেন? তিনি ওই গাইডেন্স না করে উনি কি করেছেন, ওদেরকে বলেছেন যে, যেমন ধরেন আসিফ মোহাম্মদ ভুইয়ার মতো ছেলে, একজন ইয়াং পার্সনকে, যে জীবনে কোনোদিন কোনো অফিস হোল্ড করে নাই, তাকে আপনি বিরাট 4টা দিয়ে দিয়েছেন, মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে অর্থাৎ আপনি আসলে সমস্ত কিছু যখন প্রশাসনে ব্যর্থ হয়ে যাচ্ছেন, তখন আপনি এই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের কথা উঠাচ্ছেন। তো আমি মনে করি যে আমাদের এখান থেকে এটা বের হইতে হইলে, কিভাবে বের হবে আমি জানি না, বাট আমি যেটা দেখছি যে আমি যা দেখছি যে অবস্থা খুবই সংকীর্ণ বলে আমার মনে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মামুন মাহবুব, আপনার কাছে যেটা জানতে চাই যে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে ওনার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্ররা। এই ছাত্ররাই এখন ডক্টর ইউনূসের উপর আঙ্গুল দেখাচ্ছে, মানে ডক্টর ইউনূসের সমালোচনা করছে, ডক্টর ইউনূস কোথায় সেজদা দিচ্ছে, কোথায় দিচ্ছে না। তাহলে আপনার কি মনে হয় যে, যদিও রেজানা বলছে যে এনসিপি কি বলছে সেটা ওনারা দেখবে না, নির্বাচন হবে, আপনার কাছে কি মনে হয় আসলে মানে সরকার এই কঠোর অবস্থানে থাকতে পারবে কিনা, এরকম প্রশ্ন আমার মনে সবার মধ্যেই। আপনার কাছে শুনতে চাই, আপনি কি আছেন আমাদের সাথে, কথা বলছেন? জি মামুন ভাই, আপনি। না, প্রশ্নটা হলো যে সাকিব ভাইয়ের বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত। আমরাও কেন যেন সমস্ত সমালোচনা শুধুমাত্র এনসিপি কি নিয়ে করছি। আমাদের শ্রদ্ধেয় আমার সিনিয়র কলিগ হাসনাত কামিম ভাই নিশ্চয়ই আছেন। আমরা তো 5ই আগস্টের পর থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দল, কারণ একটা বিষয় পরিষ্কার করা দরকার যে এমন কোনো সরকার টিকতে পারবে না যে সরকারের কোনো সমালোচনা করা যাবে না, তাহলে তো আবার সেই ফ্যাসিবাদী ধারা হলো। এবং সরকারকে সহযোগিতাও করা যাবে যদি সরকার চায়। যেমন এই যে আলী রিয়াজে যে নতুন স্যান্ডউইচের রেস্টুরেন্ট খুলছেন, তো সেইখানে যে আমাদের সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট আছেন, যিনি নিজেও বিএনপির নেতা, বা কমিটি আছে, জুডিশিয়ারির বিচার বিভাগের সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, একটা দিনও, আমি আজকেও জিজ্ঞেস করেছি, একটা দিনও আমাদের বারের কমিটির সঙ্গে আলাপ করেনি, কোনো শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করছে না। এটা বোধহয় একদিন এনসিপির সদস্য সচিব আক্তার সাহেব এই প্রশ্ন তুলেছিল। তো সরকার সহযোগিতা চাইলে তো সহযোগিতা করতে হবে, অবাস্তব কথা বলে তো লাভ নেই, যেচে যেচে গিয়ে তো আর চিঠি দেওয়া যায় না। তো সুতরাং আর এখানে শুধু এনসিপি সমালোচনা করলে হবে কেন? বিএনপি তো 7ই আগস্টে কোনো সরকারই আসেনি, তারা বিশাল জনসভা করে বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। তারপরে ইউনূস সাহেব আসার পর বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, বলল যে এই সরকারকে সরাতে আমাদের বেশিক্ষণ লাগবে না। তারপর যখন গত জুন মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ইউনূস সাহেব আলাপ করলেন, আলাপ করে 5ই আগস্টে, এই বছরের 5ই আগস্ট আমাদের জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন, একদম বিএনপির দাবি অনুযায়ী। তারপর থেকে তো বিএনপি সুবোধ বালকের মতো হয়ে গেছে। এখন যদি ইউনূস সাহেব বলে নির্বাচন আমি জুনে করব, নির্বাচনের কোনো বিকল্প আছে? মানে আমার কথা শেষ করতে দেন না, নির্বাচন তো অবশ্যই করতে হবে। আমি বলছি এখন যদি ইউনূস সাহেব বলে যে ইলেকশন এপ্রিলে করব, আমার সংস্কারে 3 মাস লাগে, আপনি দেখেন তো বিএনপি কি কি স্টেটমেন্ট দেয় এই সরকার সম্পর্কে। বিএনপি তো এই সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। মানবিক করিডোর নিয়ে বিএনপিরা তো কত না বৈঠক করলো, কত আন্দোলনের কথা। কই ইলেকশনের শিডিউল বিএনপির পছন্দ হয়েছে, বিএনপি চুপ হয়ে গেছে। ইলেকশনের শিডিউল জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত, এদের পছন্দ হয়নি, সাংবিধানিক ভিত্তি চায়, আইনগত ভিত্তি চায়। কালকে তো খুব জামাত একটা ভালো সেমিনারও করলো, অনেক তথ্য দিল। তো সুতরাং আপনি এখানে একা এনসিপি বা আমি একা বিএনপিকে দায়ী করব না, রাজনৈতিক দল তার নির্বাচনের দাবি চাইবেই। আমি আমার বড় ভাই সাকিব আলী সাহেবের সঙ্গে একমত, এই জন্যই উনি একজন বিদগ্ধ আমলা, এবং উনি তো আর এই সময় বিপ্লবী হননি, শেখ হাসিনার চোখে চোখ রেখে বিপ্লবী হয়েছে। কারণ এখন আবার বহু বিপ্লবী হচ্ছে এই সময়কালে, 5ই আগস্টের পরে বিপ্লবী। আমরাও যেরকম শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি, তদানীন্তন অ্যাটর্নি জেনারেলদের বলেছি আপনারা বিচার বিভাগ শেষ করছেন, প্রধান বিচারপতিকে বলেছি,
যার জন্য আমি ব্যক্তিগতভাবে কন্টেম্পটের শিকার হয়েছি, আরো অনেক আইনজীবীর সঙ্গে। তো সুতরাং অন্যায় হলে আমরা কথা বলবো, এর কোনো দ্বিমত নাই। এতে কোনো ওই ওই গান গেলে হবে না যে এখানে সবাই মিলে বসুক। ইউনূস সাহেবের তো এখন প্রথম কাজ হবে সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল জোটের সঙ্গে একা হোক, ঐক্যবদ্ধভাবে হোক, বা ইন্টার পার্টি ডিসকাশন করে হোক, যে আগে একটা জায়গায় পৌঁছানো যে আপনারা নির্বাচনের ব্যাপারে একটা পজিটিভ হন। আপনি যদি মনে করেন ওর ভোট 500 আছে, ওর ভোট 5 লাখ, কেউ আসুক না আসুক, তাহলে তো নির্বাচন হবে না। আর এটাও তো সত্য, 5ই আগস্টের যে গ্রাফিটি সারা ঢাকার রাজপথে ছিল, একটি গ্রাফিতেও লেখা ছিল না যে কালকেই নির্বাচন চাই। ছিল রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামত। কোনো রাজনৈতিক দল আগে বলেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 2018 সালে যখন আওয়ামী লীগের আরেক মাফিয়া মন্ত্রী, শ্রমিক রাজনীতির নাম করে একটা মাফিয়া ডন শাহজাহান খান যখন বলল যে ড্রাইভারের শিক্ষিত হওয়া লাগবে না, গরু ছাগল চিনতে পারলেই হলো, তখন যখন আমাদের কলেজের এক পড়ুয়াকে হত্যা করলো এক অসভ্য ড্রাইভার, তারপর যে আমাদের ছেলেমেয়েরা, তখনকার ছেলেমেয়েরা, এখন তো যুবক হয়েছে, তারা আন্দোলন করলো। সেই বাচ্চা ছেলেমেয়েরাই প্রথম রাস্তায় লিখলো, আমি নিজের সাক্ষী দেখেছি। আমাদের সবার গাড়ি থামিয়েছে, আঙ্কেল কাগজ দেখান আপনার গাড়ি মানে আপ টু ডেট আছে কিনা বিভিন্ন ডকুমেন্ট। সেইখানে তারা প্রথম লিখলো রাষ্ট্র মেরামতের কাজ চলছে, দয়া করে সময় দিন। তো সুতরাং রাষ্ট্র মেরামতের কথাই যে আমাদের কাইম ভাইরা তো রাষ্ট্র সংস্কার আন্দোলন বহুদিন ধরে করছেন। আমারও সৌভাগ্য হয়েছে 2-1টি মিটিং এ যাবার, এবং চমৎকার প্রস্তাবনা আছে। তো এই 1 বছরে তো অনেকগুলো সংস্কার করা যেত যদি এই সরকার আন্তরিক থাকতো। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই, বিচার বিভাগের স্বাধীন সচিবালয়, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব থাকবে না। এইটা আমাদের মাজদার হোসেন, কাইম ভাই তো বটেই, সাকিব ভাইও জানেন, সবাই জানে। মাজদার হোসেনের মামলায় বহু আগে আমাদের আপিল বিভাগের সিদ্ধান্ত হয়েছে। আমাদের বর্তমান মাননীয় সুযোগ্য প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সেমিনার পর্যন্ত একটা করলো 5 স্টার হোটেলে, এবং এইটার জন্য কোনো সংবিধানও লাগবে না, কোনো অর্ডিন্যান্সও লাগবে না। একটা সাকিব ভাই, একটা নির্বাহী আদেশে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় হবে। আমাদের সুপ্রিম কোর্টের সুযোগ্য প্রশাসন জায়গা পর্যন্ত ঠিক রেখেছে। এটা আপনি করছেন না কেন? আপনি কি বললেন? এই সমস্ত কিছু নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে করবে। আমার মনে হয় আমরা গতকাল জন্মেছি, ঘাসে মুখ দিয়েছিলাম। 90 সালে যে এই 3 জোট, যে 19 নভেম্বর 1990-তে 3 জোটের রূপরেখা ডিক্লেয়ার করে আন্দোলন করলো, সর্বদলীয় ছাত্র ঐক্য জিহাদের লাশকে সামনে রেখে 10 দফা দিল, একটাও তো বাস্তবায়ন হলো না। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বেগম জিয়ার বিএনপি সরকার এবং 96-তে শেখ হাসিনার সরকার যদি 3 জোটের রূপরেখার 25% বাস্তবায়ন করত, আর সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফার 4টা দফা বাস্তবায়ন করত, তাহলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না, আমার এত ছেলে মেয়ের জীবন যেত না। আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করব কোন কথার আলোকে? 1/11 এর আগেও সবাই ওয়াদা দিয়েছিল দুর্নীতিবাজদের আমরা দলে নেব না, যারা চোর তাদের দায়িত্ব নেব না। পরে দেখা গেল সব চোরই সব বড় বড় দলের নেতা। তো সুতরাং ছাত্ররা যে দাবি করছে বা অন্যান্য দল যে দাবি করছে তো উড়িয়ে দেওয়ার বিষয় না। হ্যাঁ, বলতে পারেন যে অন্য নির্বাচিত সরকার এসে তো সংবিধান বাতিল করতে পারে, করুক, তখন তো জনগণের আন্দোলনের সুবিধা থাকবে। কিন্তু এখন এই যে 3 মাস ধরে আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে, এই যে আমাদের ডক্টর আলী রিয়াদ সাহেব যে সংস্কারের নামে বৈঠকের পর ঘন্টা বৈঠক করলো, তার নেট রেজাল্ট কি? আপনাকে তো এগুলো প্রশ্ন করতে হবে। এখানে কে বলছে না যে নির্বাচন চায় না, কিন্তু যেন তেন নির্বাচন কখনোই কাঙ্ক্ষিত না। এবং আরেকটা, আপনার টকশোতে দেখে অনেক পণ্ডিত এসে বলে শাহাবুদ্দিন সাহেব তো 3 মাসের মধ্যে করেছিল, বিকজ অপ্রিয় সত্য। সাকিব ভাইও একমত হবে, কাইম ভাইও একমত হবে। এরশাদ আমলে বিচার বিভাগ দলীয়করণ হয়নি, প্রশাসন এত দলবাজ ছিল না, আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ হয়নি। আমার পরিষ্কার মনে আছে, আমি তখন রাস্তার টকবগে রাজপথের কর্মী। 6ই ডিসেম্বরে আল্লাহওয়ালা ভবন মতিঝিলে জাতীয় পার্টির হেডকোয়ার্টার ভাঙার পর 8ই ডিসেম্বর থেকে আর কোথাও কোনো ভাঙচুর হয়নি। জাতীয় পার্টির নেতারা জেলে গেছে, পালিয়ে গেছে, কেউ তাদের বাড়িঘরে গিয়ে হামলা করেনি। রাষ্ট্র নর্মালসি এসেছে। এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি, সাবেক মহামান্য রাষ্ট্রপতি, আমাদের অভিজ্ঞ আমলা প্রয়াত বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের যোগ্যতাও ছিল, সব দল সহযোগিতা করেছে। একটি বাংলাদেশ ইতিহাসে প্রথমবার মুক্তিযুদ্ধের 20 বছর পর 91-তে সুষ্ঠু নির্বাচন হয়েছে।
সেটা তো এই সরকার পায়নি। এই সরকারকে তো খালি দোষ দিলে হবে না। বিচার বিভাগ কার্যত ধ্বংসের দ্বার প্রান্তে, প্রশাসন দলীয়করণ, পুলিশের সব দিক দিয়ে নৈতিক মনোবল গেছে, নিজেরা অত্যাচার করেছে, আবার তাদের উপর অত্যাচার হয়েছে। তারপর তো ভাঙচুর, বাড়িঘরে গিয়ে হামলা, একে ধরা ওকে ধরা, মব সন্ত্রাস, এগুলো আপনি নর্মালসি না করে আপনি কিভাবে নির্বাচনের জন্য যাবেন? তার চাইতে এত সময় দরকার নেই। এই যে অগাস্টের 31 তারিখ নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিয়ে আপনারা গণতন্ত্রের পথে শনৈ শনৈ গতিতে আগান। এগুলো কোন রাজনৈতিক দলের প্রভাবে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব না পড়ে, আমার পরিষ্কার বক্তব্য একজন নাগরিক হিসাবে। বাংলাদেশের জনগণ 15 বছর ভোট দিতে পারেনি। আরো কথার কথা 6 মাস ভোট না দিলে কেউ মারা যাবে না, কিন্তু ভোটের নামে আমরা একটা যেমন তেমন ভোট, একতরফা ভোট, সন্ত্রাসীদের ভোট, এইটা আমরা জনগণ দেখতে চায় না। আইন শৃঙ্খলা কোথায়? কোথায় আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি হয়েছে? এই সাকিব ভাই সরকারই তো আইন শৃঙ্খলা করবে, এই সরকারই তো সংস্কার করবে, তাহলে 1 বছরে কি করতে পেরেছে, সামনে কি করবে? করতে পারেনি বলে যেন তেন, না না করতে পারেনি বলে যেন তেন নির্বাচন দিয়ে চলে যাবে, না না যেন তেন ভাবে নির্বাচন দিয়ে চলে যাবে, করতে পারেনি বলে। না না, আমার এই প্রশ্নের উত্তর দেন। আইন শৃঙ্খলা নাই দেখে তাহলে সরকার কি করবে? সরকার যদি সরকারের উচিত হবে, সরকার যদি আরো 6 মাস নষ্ট করে, না না সরকারের উচিত, আরে বলতে দেন, সরকারের উচিত হবে ইমিডিয়েট এই সপ্তাহের মধ্যে সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী যারা আন্দোলন করেছে, ছাত্র, শ্রমিক, জনতা এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুধু কসমেটিক বৈঠক না, কার্যত বৈঠক করে সংস্কারের মিনিমাম একটা প্ল্যান ঠিক করা, যে আমরা আগামী 3 মাসে, ইভেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কোনো আপত্তি নাই, এই কয়টা আমরা করব, লেভেল প্লেইং ফিল্ড এইভাবে করব আপনাদের দলগুলোর। আমি শেষ করছি, আপনি আমাদের এক দর্শকের মনের ভাব বোঝেননি, জনগণের মনের ভাব বুঝতে হবে তো। কি বলেছে উনি? যে কোনো সংস্কার লাগবে না, চাঁদাবাজ আর সন্ত্রাসীদের সংস্কার করে দেন। এটাই তো আজকে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শোনেন, ফ্যাসিস্টরা পালিয়েছে, কিছু সংখ্যক জেলে আছে। আমি প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যমে সারা জাতির কাছে, চাঁদাবাজি বন্ধ হয়নি কেন? কেন চাঁদাবাজি 2-3 সেক্টরে হচ্ছে? আপনি আইন শৃঙ্খলা কোথায়? রাষ্ট্র কেন? তাহলে অ্যারিস্টটলের কথায় ফিরতে হবে, তাহলে তো যার যার মতো জীবন চালালি হতো। রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া। কোথায় আজকে সেই নিরাপত্তা? আর এর মধ্যে আপনি 300 আসনে ভোটের আয়োজন করবেন, তাহলে এত সময় নষ্ট করে টাকা নষ্ট করার দরকার কি? আপনি 31শে অগাস্টে ভোট দেন, যে জিতবে, তারপর জনগণ তার সঙ্গে বুঝবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি হাসনাত কাইম, আছেন আপনি আমাদের সাথে? হাসনাত কাইম ভাই আছেন? আচ্ছা, হাসনাত কাইম ভাই মনে হয় নাই আমাদের সাথে। আমি সাকিব আলী ভাই, আমি সেই হাসনাত কাইম ভাই আসলে বলবে, বাট আপনার শেষ বক্তব্য। আপনাকে দেখছেন আমাদের সাথে? আমার ইয়েতে ত্রুটি হচ্ছে, যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আর আমি একটু বাইরে হচ্ছে, অর্ধ হচ্ছে। আমাকে লিভ দিয়ে দেন একটু, হাসিনা। আমি সরি, আমার এটা কাজ ঠিক মতো। আমি সাকিব আলী ভাই আপনার কাছে যেটা জানতে, এই যে ঐক্যর জন্যই তো ঐক্যমত কমিশন গঠন করা হলো, এত মিটিং হলো, এত সিটিং হলো, সে ঐক্যমতে কোথায়, মানে আমরা কোথায় ঐক্যমত দেখলাম? এখন এক দল আরেক দলের পিছনে বলছে, সে ঐক্যমতের কমিশনের দায়িত্ব ছিল না যে এতদিনে ঐক্য করা, একটা সিদ্ধান্তে আসা? সেই সিদ্ধান্তে আমরা কই পেলাম? এখন বিএনপি কে এনসিপি বলছে, এনসিপি কে বিএনপি বলছে, তারপরে সরকার একটা মাঝামাঝি পর্যায়ে আছে, নির্বাচন দিবে নাকি এনসিপির মতো গণপরিষদ নির্বাচন দিবে, সেরকম একটা দোদুল্যমান অবস্থা। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে, আমি অনেককে জিজ্ঞাসা করেছি যারা, এর আগেও আপনার বোধহয় অনুষ্ঠানে বলেছি কিনা জানি না, কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করেছি যারা অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে, ধরেন অন্যান্য কোম্পানি চালায় বা অন্য অর্গানাইজেশনের হেড, এরকম অনেকে যারা অনেক বছর ধরে ধরেন দায়িত্বশীল পজিশনে, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদেরকে বা আপনাদেরকে যদি বলা হতো যে আপনাদের সংগঠন বা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে, তাহলে কি আপনারা 400টা প্রস্তাব নিয়ে শুরু করতেন? তারা সবাই আমাকে এক ইয়েতে বলেছে, এক স্বরে তারা বলেছে কখনোই করতাম না। সাধারণত যারা দায়িত্বে থাকে তারা 2, 3, 4, 5টার বেশি কিছু কাজ করে না।
আপনি যদি চিন্তা করে দেখেন বড় দাগে আমাদের কয়েকটা জিনিস করা খুবই দরকার। একটা হচ্ছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। সাকিব ভাই আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। না প্লিজ। হ্যাঁ, আপনি আমার শ্রদ্ধেয়। না প্লিজ। হ্যাঁ, বিচার বিভাগের সংস্কার, কোনো সাংবিধানিক কাঠামো লাগবে না। আর প্রশাসন আর পুলিশকে নতুন এএসপি, কিছু স্পেশাল বিসিএস এবং নতুন পুলিশ কনস্টেবল, নিউ ব্লাড, এটা পেনিট্রেশন করলেই বহু কাজ আগায় যেত। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি ট্রু। এবং আমি এর মধ্যে সাথে সাথে বলতে চাচ্ছিলাম যে হুইসেল ব্লোয়ার একটা অ্যাক্ট হইতো। ধরেন যে আমাদের একটা যদি সিস্টেম করা যেত যে ভবিষ্যতেও কোনো সরকারের বিরুদ্ধে কোনো মানে আমলা যদি তার অন্যায় আদেশ যাতে মানতে না হয়, তার জন্য এক ধরনের মানে একটা ন্যূনতম নিরাপত্তা তাকে দেওয়া দরকার। এই জিনিসটা কিন্তু উনারা আপনার অধ্যাদেশ করেও করতে পারতেন, যেটা পরবর্তী সরকার এসে আইনে করবে। কিন্তু সেটা উনারা না করে, এবং এর সাথে আরেকটা জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু, যেটা একটু আগে মামুন ভাই বললেন, সেটা হচ্ছে যে দুর্নীতি। আমাদের চারিদিকে যে দুর্নীতি আছে, যে জনগণ যখন ব্যুরোক্রেসির সামনে যায়, যখন সরকারকে সে কেমনে পায়, সরকারকে সে পায় হচ্ছে আমলাতন্ত্রের মাঝে মাঝে স্থানীয় সরকার বলেন, পুলিশ বলেন, এই তো। এবং এখানে যখন তারা দেখে যে চরম দুর্নীতি হচ্ছে, কিছুদিন আগেও ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে যেখানে আগে 1 লাখ টাকা লাগতো সেখানে এখানে 5 লাখ টাকা লাগে। তো এই যে দুর্নীতি আমাদের দেশে কি করা হয়েছে, যেহেতু দুর্নীতি যাতে ফাইট না করা হয়, সেজন্য দুদক নামের একটা প্রতিষ্ঠান বানানো হয়েছে। বলা হয়েছে দুদক ছাড়া আর কেউ এই দুর্নীতি নিয়ে কাজ করতে পারবে না। আসলে আমি মনে করি এটা অন্যদেরকেও এই দুর্নীতির বিরুদ্ধে আপনার নিয়োজিত করা উচিত ছিল। তাহলে এই যে 3-4টা জিনিস হলেই কিন্তু আমাদের সবকিছু সলভ হতো। তা না করে উনারা কি বললেন, উনারা বললেন যে একটা দলীয় প্রধানমন্ত্রী হইতে পারবে না, প্রধানমন্ত্রী 2বারের বেশি হইতে পারবে না। আমি এটা বারবার বলি যে মাহাথির মোহাম্মদ তো অনেকবার হয়েছে, উনার সময় তো তাতে কি কোনো ক্ষতি হয়েছে? লি কুয়ান ইউ তো অনেকবার হয়েছেন, তাতে কি কোনো ক্ষতি হয়েছে? আসলে তো বিষয়টা প্রধানমন্ত্রী কয়বার থাকবেন এমন কথা নয়। পার্লামেন্টারি সিস্টেমে আসলে আপনি প্রধানমন্ত্রীর এই যে কয়বার থাকবে, এটা কোনো নিষেধ বা কোনো রেস্ট্রিকশন পৃথিবীর কোথাও নাই। এখন উনারা এইসব কথা করতে যাচ্ছে, তখনই মনে হয়েছিল। তাছাড়াও আপনি মনে আছে যে ওনারা যে 6টা কমিশন করেছিল, সেই 6টা কমিশনের মধ্যে অনেক কমিশনের আপনার সুপারিশ তারা গ্রাহ্যেই আনে নাই। হ্যাঁ, পুলিশের বা ইয়েতে তারা গ্রাহ্যেই আনে নাই। বিভাগের সংস্কারের রিপোর্ট হওয়ার পরও কোনো আলোচনাই নাই, কোনো আলোচনা নাই। তার মানে তাহলে আপনারা করলেন কেন এই কমিশনগুলো? তার মানে হচ্ছে যে আমি এইভাবে দেখবো যে আপনারা কি আসলে এটা সময় ক্ষেপণ করতে চেয়েছিলেন, নাকি আপনারা আসলে ইউ হ্যাভ টেকেন মোর দেন আপনি যেটা গিলতে পারবেন না সেটা কেন আপনি মুখে আনলেন, এবং এখন আপনি যখন পারছেন না তখন আপনি একজনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছে যে আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে সময় ক্ষেপণ, তাহলে আপনি পরের কথায় আসেন, সময় ক্ষেপণ আপনার উদ্দেশ্য কি? সময় ক্ষেপণ কেন করেন আপনি? তার মানে কি আপনি অনেকদিন ধরে এখানে থাকতে চান? কেন আপনি এখানে থাকতে চান? সেটা কি আপনার ওই যে আমরা আগে বলতাম, এখন আর বলি না, কিন্তু তখন বলতাম কি আরাকানে কি এখানে করিডোর দেওয়ার জন্য আপনি থাকতে চান? সেটা কি আপনার আমেরিকার সাথে কোনো আপনার কি দেওয়া নেওয়ার প্রশ্ন আছে? আপনি যেইভাবে আমেরিকার সাথে আজকে যেভাবে এনসিপি আমেরিকান এমবাসির কাছে দৌড়ায়, আমাদের এখানে ঐক্যমত্য কমিশন যেভাবে আমেরিকান এমবাসির কাছে দৌড়ায়, এটা কি মনে হয় যে বাংলাদেশের একটা সার্বভৌম দেশ? প্রধান বিচারপতির কাছেও তো যায়, মানে প্রধান বিচারপতি এটা একেবারে মানে এটা মামুন ভাই আরো ভালো বলতে পারবেন, এটা অ্যাবসলিউটলি নো। সেটা কেন হচ্ছে? আমরা কি আগে ভারতের অধীন ছিলাম, এখন আমরা যুক্তরাষ্ট্রের অধীন হয়ে গেছি ভাই? সো আমি বলবো যে এই সরকারের অনেক কিছুর আপনার করার দরকার। কি বলবো, তাদের আপনার জবাবদিহিতা করা উচিত ছিল। তারা তো কোনো ব্যাপারেই জবাবদিহিতা করছে না। তো যদি জবাবদিহিতা না করে, কাইয়ুম ভাই তো যাওয়ার আগে বলে গেলেন উনি বাধ্য করবেন ডক্টর ইউনূসকে। একটা কথা কি জানেন, ঘোড়াকে পানির কাছে আনানো যায়, কিন্তু ঘোড়াকে তো পানি খাওয়ানো যায় না। উনি যদি করতে না পারেন তো উনি চলে যাক, উনি করতে না পারলে চলে যাক, আরেকজন আসুক।
সো আমার কাছে এইটাই এই তারেক রহমানের সাথেও মিট করেছে, তারেক রহমানের সাথে মিট মানে করতে পারে ইউএস অ্যাম্বাসেডারের দায়িত্ব হয়ে গেছে এখন বাংলাদেশকে সবকিছু সমঝোতা আনা আর কি। এবং উনি অ্যাম্বাসেডারও না, উনি হচ্ছেন চার্জেড অ্যাফেয়ার্স। যাই হোক, কিন্তু উনি লন্ডন চলে যান, এবং ঐক্যমত্য কমিশনের সাথে তো কোনো পররাষ্ট্র বিষয় কোনো ব্যাপার নাই। তাহলে উনি কেন এই যুক্তরাষ্ট্রের চার্জড অ্যাফেয়ার্স এর সাথে দেখা করতেছেন? আমি এটা বুঝি না। তার মানে কি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কি সংস্কার হবে সেটা আমেরিকা ডিসিশন দেয়? সো আমি মনে করি এই সরকার খালি অভ্যন্তরীণ ব্যাপারেই যে সবকিছু ফেল করেছে তা না। ফেল করেছে মানে সবকিছুতেই ফেল করেছে আমি বলবো না, অনেক কিছুতেই ফেল করেছে। দুর্নীতি তারা কন্ট্রোল করতে পারে নাই, ঐক্যমত্য কমিশনের মানে তারা সংস্কারের কোনো আমাদের রোড ম্যাপ দিতে পারে নাই, যাতে আমরা মনে করতে পারি যে ভবিষ্যতে আমাদের দেশে শিক্ষাটা ভালো হবে, আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, আমাদের দেশের আইন শৃঙ্খলা ভালো হবে, দুর্নীতি থাকবে না, এই নির্বাচন আমরা বিচার পাবো, ন্যায় বিচার পাবো। এটাও ওনারা করতে পারেন নাই। উনারা আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছেন মনে হয়। এবং এখন আমাদের যে একটা বিরাট আপনার আনসার্টেনটি এসে গেছে যে এর নির্বাচন হবে কিনা, বা হলেও এটা তো ট্রু, সংস্কার না করে নির্বাচন করলে আবার ওই একই কাজ হবে। সো আমাদের এই এত বাচ্চারা যে প্রাণ দিল, জনগণ যে প্রাণ দিল, তার কি তার জন্য জবাবদিহিতা ওনারা কবে করবেন আমি সেটা জানতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। জি, আর এত মিটিং আসলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডরের সাথে আপনার কি মনে হয়? মাহবুব ভাই, আপনি শেষ করবেন, আপনি শেষ বক্তব্য। জি, ধন্যবাদ। আমার অগ্রজ বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সাবেক সফল ব্যুরোক্র্যাট সাকিব ভাই যা বলেছে তার সঙ্গে সাপ্লিমেন্ট করি। দেখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জনের পরে যখন আনফরচুনেটলি বঙ্গবন্ধু সরকার ভারতের সঙ্গে নানা ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিল বা নানা ধরনের, তখন মজলুম জননেতা মৌলানা ভাসানী একটা অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন, আমাদের শ্রদ্ধেয় সবার মৌলানা ভাসানী, যে পিণ্ডের শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না। আমরা আজকে মৌলানা ভাসানী বেঁচে থাকলে বলতেন যে দিল্লির শৃঙ্খল ভেঙেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য। এবং যথার্থই বলেছেন সাকিব ভাই, ঐক্যমত কমিশন কেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জড অ্যাফেয়ারের কাছে যাবে? এখানে যদি পররাষ্ট্র বিষয় কোনো ব্যাপার থাকতো তাহলে আমাদের স্বাধীন দেশে আমরা কিভাবে আমাদের সংস্কার করব, রাষ্ট্র মেরামত করব, একান্তই আমার ডোমেইন। আমার একটা ভয় কি হাসিনা আক্তার, ধরেন ঘরপোড়া গরু তোমরা সিঁদুরে মেঘ দেখে ভয় পাই। 2007-এ সবাই ব্যাকফ্ল্যাশে যান, ফ্ল্যাশব্যাকে সিনেমার মতো। 2007-এর সরকারও তখনও জনগণ আশা করেছিল যে সব বড় বড় নেতারা 2 দলের অ্যারেস্ট হয়েছে, একটা সংস্কার হোক। তো তখন সংস্কারের জন্য তদানীন্তন সরকার একটা বুদ্ধি করেছিল, আওয়ামী লীগের টপমোস্ট 6 নেতাদের দিয়ে সংস্কারপন্থী, বিএনপির নেতাদের দিয়ে সংস্কারপন্থী। তো যখন তারা 2 দলই সংস্কার ব্যর্থ হয়ে গেল, টিকতে পারল না, তখন মোটামুটি 2 দলের সর্বোচ্চ নেত্রী আরো পাওয়ারফুল হয়ে গেল, আরো স্বৈরাচারী হয়ে গেল। এবং দুঃখ করে এই যে আজকে মাহমুদুর রহমান মান্না ভাই তখন আওয়ামী লীগ করতেন, মান্না ভাই বলেছিল যে সংস্কার খেলার আগে আওয়ামী লীগের কেন্দ্র কমিটির মিটিংয়ে আমি, নাসিম ভাই, তোফায়েল ভাই, প্রয়াত মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদ অসুস্থ বলে আমরা কয়েকজন অন্তত শেখ হাসিনাকে প্রশ্ন করা যেত মিটিংয়ে, কিন্তু এই সংস্কার খেলে ব্যর্থ হয়ে আর এখন প্রশ্ন করা যায় না। তার পরিণতি তাকে দিল্লি পালিয়ে যেতে হয়েছে লেডি লক্ষণ সেন হয়ে। আমারও এখন ভয় হচ্ছে যে এই সংস্কারের প্রয়াস ব্যর্থ হয়ে শেষে সংস্কার একটা গালিতে পরিণত হবে। নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবে আরো কঠিনভাবে, মানে আমাদের দেশের জনগণ চায় কি, সরকারের পর একটাই প্রত্যাশা, আমার গায়ের উপর যেন এসে না পড়ে। তোমার ছাত্র সংগঠন, তোমার যুব সংগঠন, তোমার স্বেচ্ছাসেবক সংগঠন, তোমার অন্য সংগঠনগুলো যেন মানুষের উপর অত্যাচার না করে। ভাত ডাল ডিম দেওয়ার দরকার নেই, তুমি সরকারের নির্বাহী কাজ পরিচালনা করো আর আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমি আজকে অভিভূত, এই জন্যই ব্যুরোক্র্যাটদের কোনো বিকল্প নেই, সাকিব ভাইদের মতো দেশপ্রেমিক ব্যুরোক্র্যাটদের অসাধারণ বলেছেন, খুবই আমার হৃদয়ের কথা, যে 3-4টা মৌলিক সংস্কার এতদিনে হয়ে যেত। আপনি একটা বিচার বিভাগ করতেন যারা এই সরকারকে প্রশ্ন করত। বিচার বিভাগ এখনো শেখ হাসিনার বিচার বিভাগের মতো বর্তমান সরকারের সঙ্গে সুরে সুর মিলাচ্ছে। তাহলে কোথায় সংস্কার হলো, কোথায় সংস্কার মানসিকতা হলো? আপনার যে বিচার বিভাগ সরকারের
বিরুদ্ধে প্রশ্ন করতে ভয় পায়, তাহলে তো কোটি কোটি টাকা খরচ করে ওই বিচার বিভাগ রাখার দরকার নাই, সরকারের ল মিনিস্ট্রি এনাফ। কাজেই তারপরে দেখেন অহেতুক একটা বিতর্ক, ৭১কে নানা প্রশ্নের মধ্যে ফেলা। আমি যেখানে ভেবেছিলাম যে মিনিমাম ২০ বছর আওয়ামী লীগ হয়তো কোণঠাসা হয়ে থাকবে, এই সরকার এবং তার অনেক বন্ধু সংগঠনগুলোর কর্মকাণ্ড আওয়ামী লীগকে দ্রুত মানুষের মধ্যে আসতে সাহায্য করবে। আপনি বলেন একটা লোকের বাড়িতে একটা গরিব রিকশালা ৪০০ টাকার ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেছে, তাকে গ্রেপ্তার করতে হবে? পরের দিন বেল দিয়েছে, থ্যাংক ইউ, তাকে গ্রেপ্তার করতে হবে? রাতের বেলা সেখানে সিডি নিয়ে এসে গান বাজাতে হবে? আমরা কি এত অসভ্য, এত অসহনীয় জাতি হয়েছি? আওয়ামী লীগ বর্বরতা করেছে দেখে আমরাও বর্বরতা করব? এই বর্বরতার ওই যে রাহুল সংস্কৃতায়নের বিখ্যাত একটা বই আছে, যে গল্পের শেষ নাই, আমাদের এই গল্পের শেষ কোথায়? কাজে আমি এখনো আশা হারাতে চাই না। আমি মনে করি আর কোনো নির্বাচনের পদক্ষেপ দেওয়ার আগে, এই যে ইলেকশন কমিশনের এত তোড়জোড়ের দরকার নেই, আর কোনো রোডম্যাপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি একজন নাগরিক হিসাবে তাকে এখনো যথেষ্ট সম্মান, ভালোবাসে বাংলাদেশের মানুষ নানা ব্যর্থতার পরও। তার কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনি বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার সহ এবি পার্টি সহ যত রাজনৈতিক দল আছে যাদের নিয়ে আপনি এতদিন নানা বৈঠক করলেন, নানা ধরনের দৌড়ঝাঁপ করলেন, তাদেরকে নিয়ে বসে একটা কথায় একমত করান যে আমি এইভাবে করতে চাচ্ছি, ইউ সাপোর্ট মি। আমরা আর এক দল যাবে আরেক দল বর্জন করবে, এই কালচারের নির্বাচন আমরা দেখতে চাই না। তাতে ১ মাস আগালো কোনো ক্ষতি নাই, জাতি ধ্বংস হবে না, ২ মাস আগালো দেশ ধ্বংস হয়ে যাবে না। কোন দলের প্রতি যেন ওনার আর পক্ষপাত না থাকে, কোনো দিকে যেন উনি হেলে না পড়ে, তাহলে কিন্তু সামনে যে দুর্যোগ আসবে, আমি অন্য অনেকের মতো টকশোতে দুর্যোগ এবং দুঃসংবাদ দিতে চাই না। আমি স্বপ্নচারী মানুষ, স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হয়। ওই যে বিখ্যাত গান আছে, মানুষ যখন কোনো কিছু করে না কি করে, স্বপ্ন, স্বপ্ন দেখে মন। আমরাও স্বপ্ন দেখতে চাই যে একটা ভালো কিছু ঘটুক, এবং সব দলগুলোকে নিয়ে উনি ইমিডিয়েট বৈঠক করুক। উনি এই আলী রিয়াজের ডাকে যাবে না কেউ, আলী রিয়াজ ডাকার মতো ব্যক্তিও না। উনি ডেকে সবাইকে, দরকার হলে প্রথম ৪-৫টা দল, ৫-৬টা দল, তারপর সবাই মিলে দরকার হলে সারাদিন ব্যাপী যমুনায় মিটিং করুক, মিটিং করে একটা জায়গায় পৌঁছাক যে তারপরে আমি নির্বাচনের শিডিউল দেব, নির্বাচন কমিশনকে অনুরোধ করব। তাহলে আমরা এই বর্জন গ্রহণ এই ধাক্কায় না গিয়ে একটা সামনের দিকে অগ্রগতিতে আমরা চাই। এবং ওই ৩টি কথা, জাদুকরী ৩ শব্দ, ফ্যাসিস্টদের বিচার, সংস্কার। বিচার মানে কেউ ভুল বোঝেন না যেন, মানে আজকেই সব শেষ না, দৃশ্যমান হচ্ছে আরো কিছু দৃশ্যমান। এবং সেই সঙ্গে সাকিব ভাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে কালো টাকা, অলিগার্কদের দুর্নীতির টাকা, যারা পার্টি কিনে নেবে, নমিনেশন কিনে নেবে। সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটি অ্যাকশন আপনি আজ পর্যন্ত নিলেন না। আপনি কি আন্তরিকতা দেখাচ্ছেন সুষ্ঠু, অবাধ, দুর্নীতিমুক্ত নির্বাচনে? অন্তত তো একটা মানে নানা প্রিভেন্টিভ অ্যাকশন নিল তো এই দুর্নীতিবাজরা টাকা দিয়ে নমিনেশন কেনার প্রয়াস থেকে একটু কিছুদিন থেমে থাকবে, প্রিভেন্টিভ ওই ইনজেকশন দেওয়ার মতো। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে লম্বা আলোচনা ছিল। তো আলোচনা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যেখানে আলোচনা শুরু অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দর্শক, যেটা বলতেছিলাম আমি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলে সাংবাদিক মাহমুদুর রহমানের চাইতে বর্তমানে আমি মনে করি বাংলাদেশে তার উপযুক্ত ব্যক্তি আছেন। তিনি একজন উপযুক্ত, সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি, তাকে রাষ্ট্রপতি বানানো যায়। এখন কথা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করবেন, আমরা যেটা জানতে পেরেছিলাম তার ছবি নামানো হচ্ছে সাধারণ একটা কারণে, তার পদত্যাগ নিয়ে নয়। কিন্তু কত হচ্ছে তার পদত্যাগ নিয়ে যদি কথা নাই হয়ে থাকে, বা যারা এটা করেছে তারা যদি তার পদত্যাগ উদ্দেশ্য নাই থাকে, তাহলে সরাসরি বলতে পারতো, ওই সময় প্রকাশ করতে পারতো কেন তার ছবি নামানো হচ্ছে। কিন্তু তার ছবি নামানোর পর তার পরবর্তীতে আবার জানানো হলো কেন নামানো হচ্ছে, ওই সময় কেন জানালো না, বিষয়টি সামনে আসে। এই জন্য মনে হচ্ছিল সরকার একটু টাচ দিতে চাচ্ছে, রাষ্ট্রপতি যদি বহিষ্কার করা হয় তাহলে আসলে মিশ্র প্রতিক্রিয়াটা কি হতে পারে সেটা জানার জন্য হয়তোবা সরকার এই সিদ্ধান্তটা, আমার ব্যক্তিগত ধারণা, হয়তোবা নিয়েছে। এখন আপনারা বলবেন আসলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করা উচিত কিনা, এবং রাষ্ট্রপতি পদত্যাগ করে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে চান?